হাদি ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলে। সবাইকে অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য। একটু আমাদের ক্লাসটা গোছায় নিতে একটু সময় লেগে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। তোমরা কেমন আছো? তোমরা তো তোমাদের কাছে আমাকে হয়তো দেখছো ফেসবুকে টুকটাক ক্লাসে। ইভান বলে বাংলা ভাই। বাংলা ভাই না, বাংলার ভাই। আজকে তোমরা অফিসিয়ালি আমার ক্লাস প্রথম পাচ্ছ। ফেসবুকে যারা যুক্ত আছো সবাই, সবাইকে ক্লাসে স্বাগত। আমাদের কিন্তু ফ্রি ক্লাসের ক্যাম্পেইন গুলো চলছে। হ্যাঁ, আমাদের যখনই ফ্রি ক্লাস কোনো মডিউলে যায় তখন কিন্তু খুব সুন্দর একটা অফার থাকে। সুন্দর অফার বলতে কি, তোমার ফেসবুকে যারা আছো তার এই ক্লাসটা যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশন দিবে বন্ধুদের, যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং বন্ধুদের মেনশন দিবে, তার জন্য তো এই যে একটা পুরা গিফট হ্যাম্পার, হ্যাঁ, এই উৎকর্ষের লোগো যুক্ত একটা কি থাকবে, এই সুন্দর একটা ব্যাগ থাকবে। আসলে ব্যাগটা অনেক মানে লোভনীয়, আমার নিজেরই খুব ইচ্ছা করে। এরপরে হচ্ছে উৎকর্ষের লোগো যুক্ত একটা তোমরা মানে মগও পেয়ে যাবা। দেখাই তোমাদের একটু মতো, অনেকেই তো দেখো নাই মনে হয়। এই যে মগ, এই মগে তোমরা যখন রাতে পড়তে বসবা এখানে কফি খাবা আর পড়বা, এটাও পাবা। আবার দেখা যাচ্ছে যে সবচাইতে আমার কাছে যেটা মনে হয় ইফেক্টিভ, সেটা হচ্ছে যে এই তোমার ডেইলি ওয়ার্ক, প্রতিদিনের কাজ যেটা করতেছো, এই হচ্ছে ডায়েরিটার মধ্যে ওই কাজগুলা তুমি গুছিয়ে নিতে পারবা। এটা হচ্ছে একটা শিডিউল ডায়েরি আর কি, এখানে সবকিছু ঠিকঠাক করতে পারবা। তোমরা যারা চাও, তোমরা যারা হচ্ছে আমাকে বলতেছো যে ভাইয়া আমরা ওয়েব থেকে যারা আছি, তারা ফেসবুকে গিয়ে একটু হালকা করে কমেন্ট শেয়ার করে দাও। তাছাড়া অন্য কোনো উপায় নাই, বুঝছো? তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ফেসবুকে গিয়ে দু একটা করে, মানে দু একটা না, তুমি ক্লাসটা কিন্তু ওয়েবেও করতে পারো, চাইলে ফেসবুকেও করতে পারো, দুই জায়গাতেই সেম, কোনো সমস্যা নেই। তো তোমরা যেহেতু এটা চাচ্ছ, সেক্ষেত্রে তোমার যেটা করা উচিত আমার মনে হয় যে ফেসবুকে গিয়ে ওখান থেকে তুমি ধুমায় একবারে মেনশন দিয়ে দাও। ধুমায় মেনশন দাও। মেনশন দেওয়ার পরে তোমার বন্ধু বান্ধব যা আছে একবার 14 গোষ্ঠী সব একবারে তুমি ইয়ে করে ফেলো, মেনশন করে ফেলো। মেনশন করে দিবা। মেনশন করে দেওয়ার পরে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক যার মেনশন এবং তোমার শেয়ার থাকবে, সে তো পুরো গিফট হ্যাম্পার পাবে। তার সঙ্গে আবার হচ্ছে এই যে উৎকর্ষের লোগো যুক্ত একটা সুন্দর টি শার্টও থাকবে। এবং এর বাইরে কিন্তু আরেকজন ব্যক্তি আছে রোজার মাসে, রোজার মাস বলে কথা, রমজান মাস। তবে এগুলার ভিতর থেকে যারা ক্লাস অ্যাটেন্ড করছে, কমেন্ট শেয়ার করছে, কোনো কিছু ভিত্তিতে না, কিন্তু সেখান থেকে দৈব চয়নে আর কি লটারির মাধ্যমে একজনকে সিলেক্ট করা হবে, যে আমাদের উৎকর্ষের লোগো যুক্ত একটা টি শার্ট পাবে। এটা হচ্ছে প্রতিবার ক্যাম্পেইন চলে। ভাই আমরা যে এনরোল করেছি তারা গিফট পাবো না? পাবা। এনরোলের ব্যাপারটা হচ্ছে এমন, আমি তোমাকে তো বললাম যে তুমি এই ওয়েবেও যে ক্লাসটা করতেছো সেম ক্লাসটা কিন্তু ফেসবুকে হচ্ছে। তো আমার মনে হয় বুদ্ধিমানের কাজ তোমার জন্য কি হবে জানো? ফ্রি ক্লাস যেগুলো আছে তোমরা তো জয়েন করে ফেলছো, হিসাবে তোমাদের পাওয়ার উচিত তোমরা ফেসবুকে গিয়ে সেখান থেকে একটু ভালো করে ক্লাস ক্লাস দিয়ে দাও। মানে হচ্ছে কি বলে, শেয়ার মেনশন দিয়ে ফেলো। তো ভাইয়া তাহলে একটু পরে ক্লাস শুরু করেন, একটু পরিচয় হন, সবার সাথে কথা বলে শেয়ার করে আসি তোমায়। হ্যাঁ যাও, সমস্যা নাই, পরিচিত হই। হ্যাঁ, আমার সাথে তো সবার খুব একটা বেশি পরিচয় নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন, তোমরা দেখছোই আমার নাম হচ্ছে আরাফাত হোসেন। আহ এ, মিরাজুল বলছো বাংলা ব্যাকরণে কি বই নিবো, এগুলো আমরা ক্লাস শেষের দিকে আলোচনা করবো নি। রোমেল ঠিক আছে ভাইয়া। ফেসবুকে যারা আসো তোমরা, এখানে ওয়েবে যারা আসো তোমরা কিন্তু এই কাজ করতে পারো, ফেসবুকে গিয়ে তোমরা একটু ভালো করে কমেন্ট শেয়ার করে আসো। যাও, আমি তোমাদের একটু সময় দিচ্ছি। ভাইয়া আমার পরিচয় আছে, কথাও হয়েছে। ইমন আহমেদ নাইম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের সাথে কিন্তু আমার যাত্রা প্রথম শুরু হচ্ছে। হ্যাঁ, তো আশা করি এই যাত্রাটা অনেক সুন্দর, মানে সুন্দরভাবেই শেষ হবে। তোমরা যারা সাধারণত পড়ার চাপে পড়ে থাকো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি সবগুলা চাপে অবস্থা খারাপ হয়ে যায়, তাদের জন্য মনে করো যে আমি, আমার এখানে আসলে কোনো প্যারা নাই, তোমার কিছু প্যারা নাও লাগবে না, আমি শুধু মানে আনন্দ, বাংলা সাহিত্য বলো, তুমি কবি, আমি কবিতা পড়াই দেবো তোমাকে, তুমি সুন্দর করে বুঝবা। আমি বাংলা সেকেন্ড পেপার যখন ক্লাস নেবো তখন দেখবো যে সুন্দর সুন্দর সব, মানে এক লাইনেই অনেক কিছু বের হয়ে চলে আসছে, টেকনিক, সুন্দর সুন্দর সব লাইন ব্যবহার করবো আমরা, এই আর কি। ভাই ওয়াবিবে চলে আসলাম। কমেন্ট সেকশনে ওই শেয়ার মেনশন দিয়ে আসছো তো, দিয়ে আসো। যে সর্বোচ্চ করতে পারে ফেসবুকে যারা আছো, ব্যাপারটা হচ্ছে এমন না
যে তুমি শুধু গিফটের জন্যই শেয়ার আর মেনশন দিচ্ছ। এখানে তো তোমার বাহ্যিক একটা লাভ, ইহলৌকিক লাভ তো হচ্ছেই স্বাভাবিক, কিন্তু তুমি একটা ক্লাস কোনো বন্ধুকে মেনশন দেওয়ার কারণে সে হয়তো দেখা গেল সে হয়তো দেখা গেল যে মানে তার উপকার হইলো। সে তুমি যে ক্লাসটা করতেছো ফ্রি ক্লাসটা সেও পাইলো, পরীক্ষায় কোনো কারণে এখান থেকে দুই একটা কমনও পেয়ে গেল, সে আলহামদুলিল্লাহ বললো, তখন তার সোয়াবের ভাগিদার কিন্তু তুমিও হবা, নেকি বাবা, আমিও পাবো অবশ্য। সবগুলা মিলে ক্লাস তো আড়াইটায় শুরু হওয়ার কথা ছিল ভাইয়া, 2:50 না। প্লাবন, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। হ্যাঁ, তোমরা বিদ্রোহী কবিতা কিন্তু অনেকে পড়ছো, বিদ্রোহী কবিতা পড়ছো অনেকেই, বোঝো অনেকেই, আমি মানে মনে করে অনেকে বোঝো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমসিকিউ এর ক্ষেত্রে মনে থাকে না যে কোনটা কে, আসলে বিদ্রোহী সুত কে, বলরাম কে, অরফিয়াস কে, এই জিনিসগুলো আমার বিশ্বাস হয়তো খুব একটা মনে থাকে না। আজকে আমরা ওই জায়গাগুলাতেই আজকে আমরা ওই জায়গাগুলোতেই দেখবো হচ্ছে সবকিছু আহ মানে মনে রাখা যায় কিনা। আনন্দ বলতে তাহলে সব ফ্রি করে দেন, ব্যাপারটা হচ্ছে সব তো ফ্রি করে দিলে তুমি এক সময় খাবা না। ফ্রি সবকিছু বাঙালি পছন্দ করে না, বুঝছো? আমি তোমাকে ওটা বললাম যে শেয়ার মেনশন দিলে যেমন তোমার লাভ হচ্ছে, তোমার লাভ তো হচ্ছেই, তারপরে তুমি অন্য কারো একটা হেল্পও হয়ে যাচ্ছে, এই আর কিছুই না। এর মাঝে সারাদিন তুমি জনসেবা করবে বা আমি জনসেবা করবো এমন না। ব্যাপারটা হচ্ছে একটা ইয়ে আছে তোমার, বাংলাতে একটা বাগধারা আছে যে সাপে বর। সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ, মানে তোমাকে একটা কাজ করতেই হবে, বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু সেই কাজেও যদি তুমি একটা ভালো কাজ করতে পারো তবে ব্যাপারটা কিন্তু ভালো দেখায়, বুঝছো? আর কিছুই না, জাস্ট তোমাকে একটু পুশ আপ করলাম। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই, হ্যাঁ? আমাদের ক্লাসে চলে যাই ভাইয়া। তোমরা যারা আছো নতুন জয়েন করেছো, মেনশন এবং শেয়ার দিতে পারো। মেনশন এবং শেয়ার দিবা, মেনশন এবং শেয়ার দিয়ে সর্বোচ্চ সংখ্যক যে মেনশন এবং শেয়ার দিবে সে কি পাবে, সে উৎকর্ষের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার পাবে। আর তাদের মধ্য থেকে দৈব চয়নের লটারির মাধ্যমে একজন হচ্ছে আমাদের তোমার টি শার্টটা পাবে। হ্যাঁ, এটা আপাতত সরাই রাখলাম। ঠিক আছে, এই যে এগুলো সব কিন্তু তোমাদের জন্য, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা এখন ক্লাসের দিকে যাই। আমরা ক্লাসে আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী মানে কি? বিদ্রোহী মানে কোনো নিয়ম মানে না, সে দ্রোহী, সে রাগ সবসময় রেগে থাকে, কিসের? অনিয়মের বিরুদ্ধে সবসময় রেগে থাকে। আচ্ছা, তো বিদ্রোহী কবিতাটা আসলে কে লিখেছেন? বিদ্রোহী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, সবাই জানি, এটুকু না জানার কিছুই নাই। আচ্ছা, এখন যাওয়ার আগে আমরা একটু দেখি যে বিদ্রোহী কবিতা পড়ে আসলে তোমার কি লাভ, তুমি কেন পড়বা? সবকিছু তো ফলাফল হাতে পাওয়া যায় না, সবকিছুর ফলাফল তো হাতে পাওয়া যায় না, তার প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে শিক্ষা। শিক্ষার ফলাফল কখনো হাতে পাওয়া যায় না। তুমি আজকে একটা বই পড়লে আজকে কি তার ফলাফল পাবা? না, পাবা না, ভবিষ্যতে গিয়ে পাবা। ঠিক সেই রকমই বিদ্রোহী কবিতাটা পড়লে কি ফলাফল আজকেই পাবা? না, ও বা সামনে গিয়ে হয়তো কোনো একটা জীবনের দেখবা যে এক ফাঁকে বিদ্রোহীর এই মূল ভাবটা তোমার জীবনে লেগে গেছে। আয়শা কি বলো? আমি হচ্ছে বাংলা বিভাগের শিক্ষার্থী, বুঝছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগেই পড়াশোনা করছি। জিম ভাইয়া নাকি? জিম ভাইয়া কই? না, জিম ভাইয়া নাই, জিম ভাই পাশের রুমে আছে। আচ্ছা, তুমি তাহলে কেন শিখবা এটা দেখো তো। বিদ্রোহী কবিতাটা তোমার আসলে কি লাভ? তোমার লাভ হচ্ছে তুমি আত্মসমালোচনা করতে পারবে, এত এবং আত্মসম্মান বোধ অনুধাবন করতে পারবে যে একটা মানুষের আত্মসম্মান কতটুকু প্রয়োজন, এবং আত্মসম্মান বোধটা জাগ্রত হলে আমার মান সম্মান কতটুকু বাড়তে পারে সেটার ধারণা আমরা আজকে কবিতায় পাবো। এবং দেখো, আমি সত্তাকে চিনতে পারবে, অর্থাৎ রবীন্দ্রনাথ বলো, কাজী নজরুল ইসলাম বলো, সকলেই বলে সবার আগে নিজেকে চিনতে হবে। যে ব্যক্তি আমিত্বকে চিনে সে আসলে সমস্ত ভুল, সমস্ত খারাপ, সমস্ত পাপের ঊর্ধ্বে। যে ব্যক্তি আমিকে চিনে, অর্থাৎ আমার ভিতরে যে ক্ষমতা আছে এটা যদি আমি একটা আবিষ্কার করতে পারি, তাহলে দেখতে পাবা কি তুমি সকল দুঃসাধ্য কাজও শেষ করে ফেলছো। তো এই কবিতার মধ্যে এর একটা খবর আমরা পাবো, একটা সংবাদ পাবো যে কিভাবে আসলে আমি সত্তাকে চেনা যায়। পরাবলম্বন মানে অন্যের উপর অবলম্বন করে পদ, মানে আমরা অনেক বাস্তব জীবনে কাজ করতে গিয়ে অন্যের উপর অবলম্বিত হয়ে যাই, পরাবলম্বন করি, অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। তো অন্যের উপর নির্ভরশীল হইলে আসলে কি কি সমস্যা হইতে পারে সেই জিনিসগুলো আমরা আজকের এই কবিতার মাধ্যমে কিছুটা বুঝতে পারবো। আবার দেখো বলছে সত্যকে জীবনের কাণ্ডারি হিসেবে গ্রহণের তাৎপর্য বুঝতে পারবো। তার মানে জীবনের সবকিছুর মূলে সত্যকে গ্রহণ করলে তার জীবনে কতটুকু ইফেক্টিভ হয় সেই ব্যাপারটা আমরা জানতে পারবো
দায়িত্ব পালনে মানবীয় ভুলকে স্বাভাবিক জ্ঞান করা। অর্থাৎ তুমি মানুষ আমি মানুষ, দায়িত্ব পালন করতে দু একটা জায়গায় আমাদের ভুল হইতেই পারে, দুই একটা জায়গায় ভুল হইতেই পারে, কিন্তু ওই ভুলটা থেকে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারবো এগুলো আসলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সবকিছু মিলে ওভারঅল একটা ধারণা। কাজী নজরুল ইসলাম যা কিছু লিখেছেন সবগুলোতে এগুলাই বোঝা যায়। আচ্ছা যাক, আমরা চলে আসি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত তথ্যতে। কাজী নজরুল ইসলামের জন্ম দেখো, আমরা কাকে নিয়ে কথা বলতেছি? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। ব্যাপারটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ তোমরা কে না জানো? কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ সবাই জানে। তারপরে আমি একটা ছোট একটা টেকনিক বলে দিই। দেখো, কাজী নজরুল ইসলাম, ক আছে না? হ্যাঁ, ক। ক বাংলা ব্যঞ্জনের কয় নাম্বার বর্ণ বলো তো? ক বাংলা ব্যঞ্জনের 1 নাম্বার বর্ণ, এক। তারপর দেখো বর্গীয় জ আছে, তাই না? বর্গীয় যে একটু হিসাব করো তো, বর্গীয় যে হিসাব করো কয় নাম্বার বর্ণ আমাকে একটু জানাও। ক খ গ ঘ, এইভাবে একটু হিসাব করে দেখো যে কয় নাম্বার হয়। ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ 8 নাম্বার হয়। কত হয়? 8 নাম্বার হয়। ওকে, ঠিক আছে। এরপরে কোন বর্ণ আছে দেখো তো? এরপরে আছে হচ্ছে ন, দুন্তন্য। দুন্তন্য থেকে আসলে কি বুঝতে পারবা? দুন্তন্য থেকে নয় বুঝতে পারবা, নয়। এবং নয়টা ডবল করবা, অর্থাৎ 1899 হচ্ছে তার জন্ম তারিখ। ম্যাক্সিমামেরই মনে থাকে। যদি কোনো কারণে তুমি ভুলে যাও, তোমার কাজী নজরুল ইসলাম নাম দেখলে এই টেকনিকটা মনে হবে যে কাজী নজরুল ইসলামের নামের ভিতরেই তার জন্ম তারিখ বের করা পসিবল। ক এক, বর্গীয় জ হচ্ছে 8, এবং 53 থেকে 9, ডবল 9। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না, আশা করি নাই। ওকে, এরপরে দেখো, তোমার এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো ইংরেজি বলে দিলেন, বাংলাটা একটু বলে দেন। এরকম টেকনিক আছে নাকি? তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা ইংরেজি যে কোনো সালকে বাংলাতে কনভার্ট করার ক্ষেত্রে, মোটামুটি সবগুলাতে দুই একটা ব্যতিক্রম আছে। 593 যদি তুমি বিয়োগ করতে পারো, 593 বিয়োগ করলে সেখান থেকে বাংলা সালটা পাওয়া যায়। দুই একটা ব্যতিক্রম সেক্টর আছে আলাদা, কিন্তু আমরা যেগুলা সাহিত্যিকদের পড়ি এনাদের ক্ষেত্রে তাদের ইংরেজি সালের সঙ্গে, মানে সাল থেকে আর কি 593 বিয়োগ করে বাংলা সাল পেয়ে যাবা। তাহলে দেখো তো এই 599 থেকে 593, 1899 থেকে 593 বাদ দিলে আসলে কত আসে? দেখো, এখানে 3, এখানে হচ্ছে কত? 9, তাহলে এখানে হলো 6, এখানে হলো 0, এখানে হলো 3, এখানে 8। তার মানে হচ্ছে কি 1306 বঙ্গাব্দ। 1306 বঙ্গাব্দ। তোমার এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া 1306 বঙ্গাব্দ বুঝলাম, 1306 বঙ্গাব্দের কয় তারিখ এটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ, তারিখটাও এখান থেকে বের করা সম্ভব। তোমরা তো ম্যাক্সিমাম সায়েন্সের ছেলেপেলে, তাই না? ম্যাথ দিয়ে আমরা আসলে সবকিছু করবো। দেখো, যেমন তাহলে বঙ্গাব্দ তো পাইলাম ভাইয়া, বঙ্গাব্দ পাইলাম, সাল পাইলাম, তারিখটা একটু বের করে দেন। বাংলা কত তারিখে তিনি জন্মগ্রহণ করছেন? এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, এই জন্য ইম্পর্টেন্ট। কিভাবে? এই যে দেখো তো এখানে কত আছে? 1, তাই না? ওই একটা এখানে লেখো। বাংলাতে একটা 1 আছে, ইংরেজিতে একটা 1 আছে। দেখো, 1 বাংলাতে একটা 1, ইংরেজিতে একটা 1, অর্থাৎ 1 এবং 1, এই যে দুইটা 1, বাংলাতেও 1 আছে, ইংরেজিতেও 1 আছে। তাহলে কত হলো? 11। 11 তারিখ। 11 তারিখের কোন মাস ভাইয়া? 11 তারিখের কোন মাস? ও আচ্ছা, এটা তো টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে তুমি এই যে 1 আর 1 কে যোগ করো তো। 1 আর 1 কে যোগ করে কত হবে? 2। 2 মানে কোন মাস? যা 2 মানে কোন মাস বলো তো? বৈশাখের পরে কি হয়? বৈশাখের পরে হয় হচ্ছে জ্যৈষ্ঠ। তাহলে তার, দেখো, জন্মসাল ক্লিয়ার, পুরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি মনে রাখবে কি, প্রথমে কাজী নজরুল ইসলাম, ক বর্গীয় জ ন, ওকে ফাইন। তারপরে সেখান থেকে 593 বিয়োগ করবা, বাংলা সাল চলে আসবে। ও বাবা, তাহলে তো হয়ে গেল। এখানে দেখো তো মিল কোনটা আছে? এখানে 1 1 আছে, দুই পাশে 1 আছে, তো দুইটা 1 এক জায়গায় নিবা, নেওয়ার পরে হলো 11 তারিখ। আচ্ছা, 11 তারিখ থেকে কি মাস বের করা পসিবল? হ্যাঁ, পসিবল। 11 মানে দুইটা 1 আছে, দুইটা 1 কে এক জায়গায় যুক্ত করলে কি হয়? 2 হয়। 2 মানে কোন মাস হয়? 2 মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাস হয়। তার মানে 11 জ্যৈষ্ঠ হচ্ছে তার জন্ম তারিখ। সিম্পলি মুখস্থ করতে পারলে খুবই ভালো, কোনো সমস্যা নাই। এবং কাজী নজরুল ইসলামেরটা মুখস্থ থাকে আমাদের, কাজী নজরুল ইসলামেরটা আমাদের মুখস্থ থাকে। তারপরেও কোনো কারণে যদি তোমার কনফিউশন লেগে যায়, সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা বলে দিলাম। তুমি তোমার বইয়ে কাজী নজরুল ইসলামের পাশে সুন্দর করে এই অংশটা লিখে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এখনই তোমার বইয়ে, তুমি তো বইয়ে কাজী নজরুল ইসলামের পাশে এটা হচ্ছে নোট করে রেখে দিও। ঠিক আছে, তাহলে তার জন্ম কত দেখো তো? জন্ম হচ্ছে 1899, আর বাংলা হচ্ছে 1306। 1306 কত? 1306 11ই জ্যৈষ্ঠ। 11ই জ্যৈষ্ঠটা কেন স্পেশাল ফোকাস দিলাম? কারণ এটা বোর্ডের পরীক্ষাতে আসছে, সেই জন্য আর কি। আচ্ছা, তার পিতার নাম কি? তার পিতার নাম পরীক্ষায় খুব বেশি আসে না। তারপরে দেখো, কাজী ফকির আহমেদ।
এটা হচ্ছে তার পিতার নাম। তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে জায়েদা খাতুন বা বেগম। সবগুলাতে একটা বর্গীয় জ ব্যাপার স্যাপার আছে। এবং তিনি মৃত্যুবরণ করেন কত? মৃত্যুবরণ করে হচ্ছে 1976 সালে। মৃত্যুবরণ করে 1976 সালে। এখানে জাস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো তোমার এই তার জন্ম মৃত্যু। এখানে বাকিগুলা ইম্পর্টেন্ট নয়। কোনগুলা ইম্পর্টেন্ট নয়, কোনগুলা ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বলে দেবো তোমাদের। ফেসবুকে যারা আছো, তোমরা কিন্তু আমাকে কিছু জানাইতেও পারো। শুধু এই তোমার মাহিন বলতেছে কিছুই পারে না। তোমরা জানাও আমাকে কি সমস্যা হচ্ছে কিনা ফেসবুকে যারা আছে। এখন দেখো, এই চিত্রের দিকে আসো। এই চিত্র দেখে তুমি কি বুঝবা ভাইয়া? তার তো কিছু কাব্যগ্রন্থ আছে, তাই না? তুমি বিদ্রোহী যখন পড়তে যাবা, বিদ্রোহী পড়তে গিয়ে দেখবা যে তার হচ্ছে উপরে লেখক পরিচিতি যেখানে দেওয়া আছে, ওই লেখক পরিচিতিতে কিন্তু অনেকগুলো কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে। তো কাব্যগ্রন্থের নামগুলো কোনো কারণে তুমি মুখস্থ নাও রাখতে পারো, স্বাভাবিক। সবগুলো মুখস্থ রাখা পসিবল নয়, কিন্তু আজকে থেকে আর মুখস্থ করতে হবে না। এটাই হচ্ছে আমাদের অনন্য সংযোজন, যে বাংলাকেও ডেমনস্ট্রেট করা যায় কিনা। হ্যাঁ, যায়। তুমি জাস্ট এই একটা চিত্র একটু দেখে রাখবা। এবং যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, হচ্ছে নাফিয়া জামান, দেরি করে ফেলছো, কোনো সমস্যা নাই আপু, কোনো সমস্যা নাই। নাইম, অনেক শেয়ার করছো। যারা ওয়েবে আসো, তোমাদের কাছে একটা মানে পরামর্শ হবে, ক্লাস শেষে এটা তো হচ্ছে তোমার প্রোফাইলে অ্যাড হবে, লেকচারটা তোমার প্রোফাইলে অ্যাড হবে। তখন তুমি এই অংশটার এইটুকু আমি যেখানে লেখালেখি করব, এই অংশটা একটা স্ক্রিনশট নিয়ে কষ্ট করে তুমি একটু প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নিয়ে তোমার বইয়ের ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সামনে গিয়ে লাগাই দিবা। তাহলে তুমি আর কখনো ভুলে যাবে না। দেখো মজার ব্যাপারটা এখন খেয়াল করো। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যামেরাটা চিত্রে ফোকাস দিবে। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। এই চিত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা আগুন জ্বলতেছে। দেখো এখানে কি জ্বলতেছে? আগুন, তাই না? জাস্ট কি দেখতে পাচ্ছ সেটা শুধু আমাকে জানাবা। এখানে একটা অগ্নি দেখা যাচ্ছে, অগ্নি, তাই তো নাকি? কোনো সমস্যা নাই। আচ্ছা, অগ্নি থেকে এগুলা কি বের হচ্ছে? অগ্নি থেকে কি বের হয়? শিখা বের হয়। অগ্নি থেকে শিখা বের হয়। ওকে, খুবই ফাইন। আচ্ছা, তারপরে ভাইয়া, এই যে এটা কি? এগুলা এগুলা হচ্ছে পাখি, এক ধরনের পাখি। আমি পাখি দেখতে পাচ্ছি, জাস্ট যা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নাই। এই একটা লোক, এই লোকটা বসে থেকে কি বাজাচ্ছে? এটা দেখো তো, বাঁশি বাজাচ্ছে। কি বাজাচ্ছে এটা? বাঁশি। কোনো সমস্যা নাই, সিম্পলি আমি দেখতেই পাচ্ছি। ওকে, ঠিক আছে। এখন দেখো তো এই পাশে এটা কি দেখতে পাচ্ছ ভাই? এটা একটা সমুদ্র না? এটা একটা কি? এটা একটা হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে একটা সমুদ্র। ওকে, ঠিক আছে, এটা সমুদ্র। আবার দেখো, এই যে পাশে তিনটা সমান গাছ দেওয়া আছে। দেখো, গাছ তিনটা কিন্তু সমান। গাছ তিনটা কেমন? সমান গাছ। এটা সমান, এটাও সমান, সমান সমান তিনটা গাছ দেওয়া আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে মানে এটা অবশ্যই সন্ধ্যাবেলা। অবশ্যই এটা একটা সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে। এবং একটা লোক কি বসে আছে? একটা লোক, দেখো মানুষ। এই মানুষের কোনো কাজকর্ম নাই, খেয়ে দে সে সন্ধ্যাবেলায় সমুদ্রের পাশে গিয়ে বাঁশি বাজাচ্ছে। তাহলে লোকের কি কোনো দায়িত্ব জ্ঞান আছে? কোনো পিছুটান আছে? নাই। এই লোকটা হচ্ছে নিঃস্ব একটা লোক, সর্বহারা লোক, যার কিছু নাই আসলে। এটা হচ্ছে সর্বহারা এক মানুষ। তাছাড়া তো এভাবে সন্ধ্যাবেলা কেউ সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকতো না, তাই তো? ব্যাপারটা তো এমন। ওকে, হ্যাঁ, তোমরা হচ্ছে এই চিত্র, ভাই আমাকে একটু জাস্ট কমেন্টে জানাও, হ্যাঁ, যে তোমরা আমি চিত্রে যা যা লিখছি তুমি এগুলো বুঝতে পারছো কিনা। জাস্ট যা যা ছিল সেগুলো আমি চিত্রে লিখছি, আর কিছুই করি নাই। যা ছিল সেগুলো লিখছি। এখন এখন এখান থেকে তুমি তার কাব্যগ্রন্থের নামগুলা বের করবা। কিভাবে বের করবা দেখো। এক, প্রথমে কি বলছিলাম? অগ্নি। অগ্নি, তাই না? তার অগ্নির সঙ্গে কিসের যেন একটা মিল আছে ভাইয়া। কিসের মিল আছে? ও আচ্ছা, অগ্নি বীণার মিল আছে। তাহলে অগ্নি বীণা তার হচ্ছে একটা কাব্যগ্রন্থ, তাই তো নাকি? ওকে, ভেরি ফাইন। অগ্নি থেকে কি জানি বের হচ্ছিল? কি বের হচ্ছিল? শিখা বের হচ্ছিল, তাই না? শিখা, আচ্ছা। শিখা থেকে কি আছে জানি একটা, তোমরা তো আগে পড়ছো অলরেডি, কিন্তু আগে তোমার পড়া আছে। আচ্ছা, শিখা থেকে হচ্ছে প্রলয় শিখা আছে। কি আছে? প্রলয় শিখা। প্রলয় শিখা। শিখা থেকে কি আছে? প্রলয় শিখা। শিখা থেকে তুমি বুঝতে পারলা প্রলয় শিখা। ওকে, তারপরে কি আছে ভাইয়া দেখেন তো। এরপরে আমরা কি আলোচনা করছিলাম? এই যে বক, এক ধরনের পাখি। পাখিটা বক পাখি, বুঝা যাচ্ছে এটা বক পাখি। আচ্ছা, বক পাখি কিন্তু অপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে চক্রবাক পাখি। চক্রবাক পাখি কি কেউ দেখছো কখনো? চক্রবাক পাখি হচ্ছে বক প্রজাতির একটা পাখি। সাধারণত আমরা মাইগ্রেটরি বার্ড বলি, ওই যে শীতকালে সাইবেরিয়া অঞ্চল থেকে যেগুলো চলে আসে, ওগুলোকে চক্রবাক পাখি বলা হয়। এক ধরনের সাহিত্যিককে চক্রবাক বলা হয়। ওকে, তারপরে আমাকে একটু বলো ভাইয়া,
এখানে কি দেখছিলাম, বাঁশি, এই লোকটা কি বাজাচ্ছে, এটা 3 নাম্বার গেল। এরপরে 4-এ আমরা পাইছিলাম কি, বাঁশি বাজাচ্ছে, বাঁশি। বাঁশি থেকে কি কোনো সাহিত্যকর্মের কথা মনে পড়তেছে? হ্যাঁ, তোমার তো এমসিকিউ জাস্ট ফিল আপ করতে হবে, তাই না? একটু মনে হলেই তো হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। তাহলে বাঁশি কোথায় মিল আছে? ও আচ্ছা, বিষের বাঁশিতে মিল আছে। বিষের, সরি, বিষের বাঁশি, বিষের বাঁশি। আচ্ছা, বাঁশিরও মিল পাইলাম। তারপরে কি বলছি ভাইয়া, দেখো তো। ও তারপরে বলা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, তারপরে কি পাইছিলাম, সমুদ্র। সমুদ্রের একটা প্রতিশব্দ আছে, তোমরা কি এটা জানো? সমুদ্রের প্রতিশব্দ হচ্ছে সিন্ধু। সিন্ধু হচ্ছে সমুদ্রের প্রতিশব্দ। এটা জানো কিনা আমাকে একটু জানাও, যে সিন্ধু যে সমুদ্রের প্রতিশব্দ, এটা কি তোমরা জানো? সিন্ধু মানে, সিন্ধু মানে কি? সাগর। ওই যে বিষাদ সিন্ধু বলি না, বিষাদ সিন্ধু। বিষাদ মানে কষ্ট, সিন্ধু মানে সাগর। যখন একটা মানুষের কষ্ট এক সাগর হয়ে যায়, তখন তাকে বলা হয় এটা হচ্ছে কি, এটা হচ্ছে সে একটা মানে সাগরে, বিষাদ সিন্ধুতে ডুবে আছে। তো এখান থেকে তুমি এই সমুদ্রের অপর নাম হচ্ছে সিন্ধু। সমুদ্রের অপর নাম সিন্ধু, সেখান থেকে তোমার সিন্ধু হিন্দল। সিন্ধু হিন্দল, ওকে, ভেরি ফাইন। তারপরে কি হলো ভাইয়া, দেখো তো এখানে কি বলছিলাম, যে সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে, কি হচ্ছে, সন্ধ্যা হচ্ছে। তার মানে সরাসরি সন্ধ্যা। তারপর কিছু বাকি থাকলো, হ্যাঁ, এই যে এখানে সমান সমান কি জানি দেখা যাচ্ছে, সমান সমান গাছ ছিল, তাই না? সমান মানে কি, সাম্য। সমান মানে কি, সাম্য। তার সাম্য থেকে আমি কি বুঝতে পারলাম, সাম্যবাদী। সাম্যবাদী, এগুলা হইতেছে তার মোস্ট ইম্পর্টেন্ট এবং বিখ্যাত। আরেকটা জিনিস আছে, আরেকটা বাকি গেছে, সেটা হচ্ছে কি, এই যে সর্বহারা একটা মানুষ, মানুষটা কি অবস্থায় আছে, সর্বহারা। তার মানে সর্বহারাই, সর্বহারাই তার একটা হচ্ছে কাব্যগ্রন্থ। এখন বলো, কাব্যগ্রন্থ গুলা মনে থাকবে কিনা? এই চিত্র দেখলে তুমি তার কাব্যগ্রন্থের নাম মনে করতে পারবে কিনা? তোমাকে কিন্তু চিত্র কখনো মুখস্থ করতে হয় না। তুমি কি চিত্র কখনো মুখস্থ করছো জীবনে? বা হচ্ছে তুমি কি সিনেমা দেখে সেটা মুখস্থ করো, নাটক দেখে মুখস্থ করো না? এটাই হচ্ছে চিত্র এবং এই তোমার ডিজিটের মধ্যে পার্থক্য। চিত্র দেখলে অটোমেটিক মাথায় সেট হয়ে যায়, আর যখন বইয়ের লেখা দেখে পড়তে যায় তখন এটাকে আমাকে মুখস্থ করতে হয়। তো এখন তুমি এই চিত্রটা একবার দেখলে অ্যাটলিস্ট এমসিকিউ এ যা আসবে তুমি পারবা। শিখা বাদ যায় না, প্রলয় শিখা দিয়ে দিছি। এখানে সব ইম্পর্টেন্ট গুলা আছে তোমাদের জন্য, যেগুলা ইম্পর্টেন্ট লাগবে সেগুলা দেওয়া আছে, ক্লিয়ার? সব তো না, তোমার বইয়ে যেগুলা দেওয়া আছে, তোমার বইয়ে আজকের লেসনের জন্য যেগুলা দেওয়া আছে সেগুলা এখানে সব পেয়ে যাবে তুমি। পারো ভাইয়া, বঙ্গবন্ধু ছবি মুখস্থ করে স্কুলে আঁকতে পারেনি। ছবি মুখস্থ করা যায় না, তুমি এটা চোখ বন্ধ করো, দেখো আমার সঙ্গে চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করো। জাস্ট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো, একবার ভিজুয়ালাইজ করলেই হবে। যে হ্যাঁ, একটা সমুদ্রের পাশে একজন সর্বহারা মানুষ বসেছিল, হাতে একটা বাঁশি নিয়েছিল, পাশে আগুন জ্বলতেছিল, আগুন থেকে শিখা বের হচ্ছিল, ওই পাশে গিয়ে 3টা খেজুর গাছ সমান সমান ছিল। আচ্ছা, পাশে সমুদ্র, সমুদ্রতে একটা সূর্য ডুবে যাচ্ছে এবং চক্রবাক পাখি উড়ে যাচ্ছে। ক্লিয়ার? চোখ বন্ধ করে একবার ভিজুয়ালাইজ করতে পারলে তুমি আর কোনো ভুলবা না। ওই জন্য বললাম এটা স্ক্রিনশট দিয়ে তোমার বইয়ে তুমি এটা কিন্তু দিয়ে রাখবা, বই হচ্ছে স্টেপলার করে রাখবা। ফেসবুকে যারা আসো, তোমাদের কোনো সমস্যা হলে জানাও। আহ মনিরুল, মুশফিকা আফরিন বলছে ঠিক আছে, মনিরুল বলতেছে ভাইয়া বুঝছি, ভালো মতো বুঝছে সে। তারপরে হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে সেগুলো আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, এবারও গিফট দিলে না তো? শেয়ার মেনশন দাও, সর্বোচ্চ হলে গিফট পেয়ে যাবা। ওকে, বুঝা গেছে, ঠিক আছে। কি গল্প এটা? বিদ্রোহী গল্প পড়তেছি আমরা। হিন্দোল মানে কি? হিন্দোল মানে হচ্ছে তরঙ্গ। সিন্ধু হিন্দোল, সমুদ্রের তরঙ্গ। সমুদ্রে যে তোমার হচ্ছে আন্দোলিত অবস্থায় থাকে না, মানে হচ্ছে কি বলা যায়, এই ইপাশ উপাশ করে একটা তরঙ্গায়িত স্রোত, ওটা বোঝাচ্ছে সিন্ধু হিন্দোল। ঠিক আছে, ওকে ওকে, ফাইন। ঠিক আছে, আমরা তাহলে সামনে দিয়ে চলে যাই। মজার ব্যাপার একটা হচ্ছে, অগ্নিবীণা তার, লিখে দেই একটু, অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, এবং এটা প্রকাশিত হয় 1922 সালে। অগ্নিবীণা হচ্ছে প্রথমে যেটা আমরা দেখলাম, অগ্নিবীণা, এটা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, যেটা প্রকাশিত হয় কবে, 1922 সালে।
যেটা প্রকাশিত হয় 1922 সালে। এবং এই কবিতার দেখো অগ্নিবীণা যেটা 1922-এ প্রকাশিত হয়, এই কাব্যগ্রন্থ মানে কবিতার একটা বই, এই কবিতার বইয়ের মধ্যে প্রথম কবিতা যেটা আছে সেটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস নামে প্রথম কবিতাটা আছে। তারপরেই সেখানে বিদ্রোহী কবিতা আছে, বিদ্রোহী কবিতা আছে যেটা দ্বিতীয় নাম্বার। তাহলে এখন পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিদ্রোহী কবিতাটা তোমার অগ্নিবীণা কাব্যের কয় নাম্বার কবিতা? কয় নাম্বার হবে? 2 নাম্বার। 1 নাম্বারটা পরীক্ষায় আসে না, কিন্তু তোমরা জেনে রাখো যে প্রলয় উল্লাস। বাংলা দ্বিতীয় নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। ইমন, ইমন আহমেদ নাইম ভাই, আমরা এখন তো আমরা একসঙ্গে আছি ইনশাল্লাহ। তোমার যা যা সমস্যা হবে সবগুলো নিয়ে আমরা ডিসকাস করব, সবকিছু ঠিকঠাক মতো ইনশাল্লাহ হয়ে যাবে। আর চিন্তা করো না, যেখানে তোমার কনফিউশন হবে তুমি আমাকে জানাবা, আমি ওই কনফিউশন তোমার ঠিক করে দেবো। আচ্ছা, তাহলে অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? একটু আনসার গুলা দাও দেখি আমাকে। কত সালে প্রকাশিত হয়? 1921, 22, 23 নাকি 20? ফেসবুকে যারা আসো একটু জানাও। হ্যাঁ, তোমরা সোহান ঠিক আছে, আদিব ঠিক আছে, ফেসবুকে যারা আসো পড়ো নাই, কোনো সমস্যা নাই, তারপরে একটু জানাও। রাসেল ফারাবি শুধু মেনশন দিয়েই যাচ্ছ। ইভান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মুশফিকা আফরিন, 1922 সবাই বলতেছো। ফেসবুকে যারা আসো তোমরা কি শুধু পুরস্কার না গিফট নেওয়ার জন্যই আসো নাকি? একটু জানাও যে কোনটা অ্যান্সার হবে। বোঝা যাচ্ছে, বুঝছো? ফেসবুকের একজনের উত্তর দিচ্ছে না। হ্যাঁ, অ্যান্সার সবার ঠিক আছে তোমাদের। অ্যান্সার হচ্ছে 1922। হ্যাঁ, এখন দেখো, কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আমি একটু বলে দিই নিজের মতো করে, বইয়ে তো যদিও আছে। ঠিক 8 বছর বয়সে, 8 বছর বয়সে তার বাবা মারা যায়। তার বাবা মারা যায়। 8 বছর বয়সে বাবা মারা গেল। এখন তো ছন্নছাড়া জীবন, কি করবে? খুব দরিদ্র ফ্যামিলির ছিল, খুব ভালো উচ্চ ফ্যামিলি ছিল না। এরপরে 12 বছর বয়সে, 12 বছর বয়সে তিনি লেটু দলে যোগদান করলেন। মানে লেটু বিশেষ ধরনের গান, বিভিন্ন এলাকায় দল বেঁধে গান গেয়ে বেড়ায় না, এখানে সামান্য রুটি খেতে দিত। এই জন্য তিনি কি করতেন? লেটুর দলে যোগদান করতেন, খাওয়ার জন্য, একটু খাওয়া যাবে, পেট পুরে খাওয়া যাবে। তারপরে বয়স যখন তার 18 হইলো, 18, বয়স যখন তার 18 হলো, তখন তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন। আচ্ছা, কোন সেনাবাহিনীতে যোগ দিলেন ভাইয়া? সেই সময় দেখো 1917 সালে কি প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল। এই প্রথম বিশ্বযুদ্ধে তিনি কি করলেন? মানে যদিও প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়েছিল কত, 1914-তে। প্রথম বিশ্বযুদ্ধ চালু হয়েছিল 1914-তে। তারপরে তিনি 1917 সালে এসে এখানে যোগদান করলেন। তো যোগদান করলেন কোথায়? 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে, 49 নম্বর রেজিমেন্টে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া রেজিমেন্ট কি? রেজিমেন্ট হচ্ছে এখন যেরকম ক্যান্টনমেন্ট আছে না, ওই সময় মনে করো যে ক্যান্টনমেন্টের ছোট ছোট বিভাগ আছে, যেটাকে বলা হচ্ছে রেজিমেন্ট। তো তিনি এই 1917 সালে যখন তার বয়স ছিল 18 বছর, সেই সময় তিনি এই 49 নম্বর রেজিমেন্ট বা মনে করে ক্যান্টনমেন্ট, সেখানে গিয়ে সৈনিক হিসেবে যোগদান করেন। যোগদান করে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। আচ্ছা, সেখান থেকে তিনি ফিরে আসলেন। সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি সাহিত্যের দিকে মনোযোগী হলেন। দেখো এখানে 1917 থেকে 1919 পর্যন্ত তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপরে ফিরে এসে 1922 সালে প্রথম কি লিখলেন? 1922 প্রথম অগ্নিবীণা নামক একটা কবিতা কাব্যগ্রন্থ লিখলেন। তারপরে যেটা হলো, তিনি 43 বছর বয়সে পার্কিনসন রোগ হলো মস্তিষ্কে। এই রোগের কারণে তিনি আর মুখ দিয়ে কথা বলা পারলেন না, মুখের বাক শক্তি তার হারিয়ে ফেললেন। তারপর থেকে তার কিন্তু তিনি আর হাতে লিখছেন শুধু, মুখে কথা বলেন নাই। তারপরে কি হলো? এই 43 বছর বয়সের পরে এই 1972 সালে, কত সাল? 1972 সাল, মানে বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাবলেন যে এত বড় একটা জাতীয় সম্পদ, এত বড় একটা কবি, উনাকে তো হাতছাড়া করা যায় না। উনি কিন্তু কি ছিলেন? ব্রিটিশ ভারতীয় নাগরিক ছিলেন। ওনার বাড়ি বাড়ি কোথায় ছিল? কলকাতার, তাই না, আসানসোলে। তো উনি ব্রিটিশ ভারতীয় নাগরিক। তো উনি অবহেলিত অবস্থায় আছেন। তখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করলেন
যে এই সম্পদকে হাতছাড়া করা পসিবল নয়, ঠিক নয়, উচিত নয়, তখন তিনি 1972 সালে কে বঙ্গবন্ধু 1972 সালে বঙ্গবন্ধু তাকে আমাদের দেশে নিয়ে আসলেন, দেশে আনলেন। আচ্ছা, দেশে আসার পরে কি করলেন? 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিক ঘোষণা করলেন, নাগরিক ঘোষণা করলেন। তাহলে ঘটনাচক্র জাস্ট মনে রাখো, তাহলে তার জীবন সম্পর্কে অনেক জানা হবে। যে 8 বছর বয়সে তার বাবা মারা যায়, 12 বছর বয়সে রেডিও দলে যোগদান করে, তারপরে হচ্ছে 14তে বিশ্বযুদ্ধ শুরু হয়, কিন্তু তিনি 17তে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। কত নাম্বার রেজিমেন্টে? 49 নম্বর রেজিমেন্টে। ওকে ফাইন। তারপরে ফিরে এসে 1922 সালে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা লিখলেন। এরপরে 43 বছর বয়সে তার কি হলো? বাকশক্তি হারিয়ে গেল। তারপরে অবহেলিত অবস্থায় ছিলেন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন 72 সালে, তখন তিনি সাথে করে কাকে নিয়ে আসলেন? মনে করো, সাথে করে না, পরে নিয়ে আসলেন আর কি। পরে কাকে নিয়ে আসলেন? কাজী নজরুল ইসলামকে সঙ্গে করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকের ঘোষণা দিলেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তার জীবনের ঘটনা। কত বছর বয়সে বাংলাদেশের নাগরিক হয়েছে? 77 বছর। দেখো, 76-এ মারা গেছে, জন্ম হচ্ছে 99, তাহলে কত বছর বয়স হচ্ছে? 4 বছর পর নাগরিকত্ব কেন দেওয়া হলো? তাকে দেশে নিয়ে আসার জন্য বিভিন্ন রকম পলিসি ছিল। একটা দেশের নাগরিককে তুমি একটা দেশে নিয়ে আসে সোজা তাকে নাগরিকত্ব দিতে পারবে না। তোমরা হচ্ছে সম্ভবত জানো না, তবে যারা মানবিক স্টুডেন্ট তারা জানে যে একটা দেশের নাগরিকত্ব পেতে গেলে বিভিন্ন ধরনের কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন হচ্ছে বিয়ে করতে হয়, জমি কিনতে হয়, ব্যবসা করতে হয়, এরকম কিছু গোলযোগ থাকতে পারে। এই জন্য হয়তো দেরি হয়ে গেছে, একজ্যাক্ট জানা নেই। তো দেখো, তিনি পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট নয়, তারপরে মনে রাখো 1960 মনে রাখো, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। পদ্মভূষণ হচ্ছে ভারতের বেসামরিক পুরস্কার, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তিনি লাভ করলেন। এরপরে হচ্ছে জগত্তারিণী একটা পুরস্কার পেলেন। এটা কে দেয়? এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতি 2 বছর পর, প্রতি 2 বছর পর পর এখনো জগত্তারিণী পুরস্কার দেন। এবং ইনি 21 পদকও প্রাপ্ত হয়েছেন। 21 পদক হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, কি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, বেসামরিক পুরস্কার। এখন প্রশ্ন হতে পারে, ভাই এগুলা কেন বলতেছেন? এগুলা কেন পরীক্ষায় আসবে? না, এগুলো পরীক্ষায় আসবে না। এগুলা আমি তোমার জ্ঞানকে একটু বর্ধিত করার জন্যই করতেছি। আমাদের সবসময় ক্লাসের পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন না। কোন একটা জায়গায় জ্ঞান গর্ভ আলোচনা হচ্ছে, সেখানে যেন তুমি নিজেকে পার্টিসিপেট করতে পারো। তো এই ছোট ছোট জ্ঞানগুলো তোমাকে তার জন্য তৈরি করে ফেলবে। তো 21 পদকটা কি? বাংলাদেশ সরকারের 2 ধরনের পুরস্কার আছে, একটা হচ্ছে সামরিক পুরস্কার, বেসামরিক পুরস্কার। সামরিক পুরস্কার পাইতে গেলে মরতে হবে তোমাকে, মনে করো। সবাইকে মরতে হয় না, ওই যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আছে না, যুদ্ধ করতে হবে সামরিক পুরস্কার পেতে গেলে। আর বেসামরিক পুরস্কার পেতে গেলে তোমাকে কোনো একটা ভালো কাজে কন্ট্রিবিউট করা লাগবে। তো বেসামরিকের সর্বোচ্চ পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারের নিচে যেটা, সেটা নাম হচ্ছে 21 পদক, বা যেটাকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বলা হয়। এই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আমাদের কাজী নজরুল ইসলাম ভূষিত হয়েছিলেন। তোমাদের বই আছে, এটা আছে, এটা আছে বইয়ে। ওই তোমার কাজী নজরুল সম্পর্কে আরেকটা আছে না, ওই আমার পথ, ওখানে দেওয়া আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, দুইটা এখানে প্রশ্ন আছে, দেখো, যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, আর বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? আমাকে 1 এবং 2 বলে অ্যান্সারটা জানাই দাও। দেখি তোমাদের মানে জ্ঞানের সীমাবদ্ধতা আছে কিনা, মানে তুমি যে কোনো জায়গায় জ্ঞানগর্ভ আলোচনাতে অংশগ্রহণ করতে পারো কিনা। এগুলো কিন্তু তোমার বইয়ের না, এটা জাস্ট বাংলা সাহিত্যে আস্তে আস্তে তোমাকে আমি একটু মানে সৌন্দর্য প্রীতি দেখাচ্ছি, যে বাংলা সাহিত্যকে ভালোবাসা যায়। টুকটাক এমন সব ইনফরমেশন যেগুলো আমরা ভুল জানি, তো সেগুলো একটু ঠিক করবো আমরা। বলো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে আর বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে? ফেসবুকে যারা আছো একটু জানাও। ফেসবুকে এসে মেনশন দিয়ে হারাই গেলে হবে না, তুমি একটু পড়াশোনাও করো। ফারিয়া তাহসিম বলতেছো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ইভান ওয়ালাইকুম সালাম ভাইয়া। লাবিবা খান ওয়ালাইকুম আসসালাম। সামিরা ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রাফিদ বলছে তার মনে থাকবে সবকিছু। ওকে, 1 এবং 2 পাশে লিখো, যে 1-এর অ্যান্সার কোনটা, 2-এর অ্যান্সার কোনটা। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি, 1 অ্যান্সার দাও, 2 অ্যান্সার দাও। উম্মের উম্মান বলতেছো জানি না কাজী নজরুল ইসলাম, ওকে 1 মার্ক। নাফিয়া জামান, মাইকেল মধুসূদন দত্ত 1। সাব্বাস। অনেকেই বলছে, এখন আমি ক্লিয়ার করে দেই, অ্যান্সার একজনের ঠিক পাইছি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে দাদা মাইকেল, মাইকেল
মধুসূদন দত্ত। কেন ভেঙে দিচ্ছি? আর বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল। কাজী নজরুল। ঠিক আছে, এখন কেন এটা হলো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ভাইয়া? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। কারণ কারণ বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহ তিনি দেখিয়েছেন। কিভাবে বিদ্রোহ দেখিয়েছেন? যে বাংলা কবিতা আগে কেমন ছিল জানো? এই যে আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চড়বে ঘোড়া হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এই যে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে মিল আছে না? প্রত্যেকটা কবিতায় দেখবা মোটামুটি শেষে একটা মিল থাকে। তো এই বান্দা, এই যে মাইকেল মধুসূদন দত্ত, ইনি প্রথম সনেট নামক একটা প্রকারভেদ নিয়ে আসলেন বাংলায়। যদি ইতালি থেকে আসছে, বাংলায় যেটা বলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এবং এই কবিতাগুলোর শেষের দিকে কোনো মিল থাকে না। এই যে শেষের দিকে কোনো মিল থাকে না, হাজার বছর ধরে একটা প্রচলিত ব্যাপার স্যাপার ছিল যে শেষে মিল থাকবে, ছন্দের মিল থাকবে। কিন্তু ইনি একজন বিশেষ কবিতা নিয়ে আসলেন যে কবিতার শেষে কোনো মিল নাই, অন্ত মিল নেই। এই যে কবিতার চিরায়ত ধারাকে ভেঙে ফেললেন, এখানে একটা বিদ্রোহ প্রকাশ পাইলো। এই চিরায়ত ধারাকে ভেঙে ফেলার কারণে তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। শেষ। সারাজীবন মনে রাখো, এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন। বিসিএস ব্যাংক জব বাংলাদেশে খুব বড় বড় যারা, তুমি কারো বাংলা জ্ঞানের কারো সীমাবদ্ধতা যাচাই করতে চাইলে বা কতটুকু বাংলা জানে, তাকে এই প্রশ্নটা করে দেখিও যে তোমরা বাংলা, আপনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে বলেন। অ্যান্সার দিতে পারলে তুমি বুঝবে যে না, সে আসলেই তার মাথায় কিছু আছে। হ্যাঁ, মেঘনাদ মেঘনাদ বধ কাব্য কিন্তু শেষের দিকে মিল পাবা না, শেষ লাইনে মিল পাবা না। ওকে, ঠিক আছে, হয়ে গেল এগুলা। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশে আনা হয়? অ্যান্সার মোটামুটি তোমরা পারবে আমি জানি। অ্যান্সার হচ্ছে 1972। সমস্যা নাই। এবার বলছে 72 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়? কার বলতো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটার অ্যান্সার তোমরা জানো। ফেসবুকে যারা আছো ভাইয়া তোমরা একটু জানাও। সামিরা, তোমার সালামি শুধু পাচ্ছি আমি। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে যারা আসো, আসলে ক্লাস করতে আসছো, তারা একটু জানাও। হুম, ঠিক আছে। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম তার বাক শক্তি হারান? 43 বছর বয়সে। এগুলা পরীক্ষায় খুব আসে সব, কিন্তু এগুলা বোর্ড কোশ্চেন। এগুলা সব বোর্ড কোশ্চেন, বোর্ড, সব বোর্ড কোশ্চেন। বোর্ড কত বোর্ড সেটা লেখা হয় নাই আর কি, শুধু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার সাহিত্যকর্ম কি কি এবং তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কোথায় কি আছে মোটামুটি একটা চার্ট এটা। যারা ফেসবুকে আসো চাইলে একটা স্ক্রিনশট দিতে পারো। আর যারা ওয়েব অ্যাপে আসো তোমাদের সমস্যা নাই, পরে স্লাইডটা আমি আপলোড করে দেবো ক্লাস শেষে, তখন সেখান থেকে তুমি স্লাইডটা নামায় নিও। হ্যাঁ, যারা ক্লাস না করে মেনশন দিচ্ছে এদের এদের গিফট দেওয়া যাবে না। এবার থেকে নতুন সিস্টেম করবো, যারা গিফট পাবে ওদেরকে হচ্ছে আলাদাভাবে আমি একটা ইন্টারভিউ নিব। মানে যে টিচারের ক্লাসে সে গিফট পাবে তাকে হচ্ছে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে একটা প্রশ্ন ধরবো, সাধারণ প্রশ্ন, সে পারে কিনা। যদি পারে তাহলে তাকে প্রশ্ন দেওয়া হবে, না পারলে প্রশ্ন মানে হচ্ছে গিফট দেওয়া হবে না। এরকম একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া কোনটা কোনটা ইম্পর্টেন্ট উপন্যাস এইগুলার মধ্যে? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মাত্র 3টা। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মাত্র 3টা। আচ্ছা দেখো, আজকে কিন্তু আমি তোমাদের জাস্ট হচ্ছে কাব্যগ্রন্থ পড়াইছি। এই যে প্রবন্ধ, গল্প গ্রন্থ, এগুলার জন্য কিন্তু এরকম টেকনিক আছে, কিন্তু আজকে তোমাদের পাঠ পরিচিতির মধ্যে এটা নাই, সেজন্য রাখি নাই। পরে যখন আমরা আমার পথ পড়বো না, আমার পথের মধ্যে গিয়ে দেখবা যে হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, তার গল্প গ্রন্থ, এগুলা এরকম টেকনিক দিয়ে চিত্র দিয়ে বুঝে ফেলাবো। ওটা চিন্তা করো না। আজকে যতটুকু ছিল এতটুকু শুধু আত্মস্থ করো। তার উপন্যাস হচ্ছে মাত্র 3টা। একটা হচ্ছে বাঁধনহারা মৃত্যুকা কোহেলিকা। এটা নেক্সট ক্লাসে আসবে, তখন বিস্তারিত আমরা আলোচনা করব। কখনো তোমার এগুলো ভুলে যাবে না। আচ্ছা, এখন আমরা বিদ্রোহী কবিতার মধ্যে যাওয়ার আগে একটু জেনে নেবো ইনফরমেশন গুলো। দেখছি প্রায় আমরা যে এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা হচ্ছে 1922-এ প্রকাশিত হয়েছে। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা, এটা কোনো সমস্যা নাই। এখানে কি দেখা দিচ্ছে? উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ, মানে ইংরেজদের শাসনের প্রতি কাজী নজরুল ইসলামের যে ক্ষোভ ও বিদ্রোহ, সেটা এই কবিতার মধ্যে প্রকাশ পাইছে। এতটুকু জানলেই হবে, বাকিটুকু আমি তোমাকে কবিতার মধ্যে জানাই দেবো। তার মধ্যে একটু দেখো বোর্ড কোশ্চিন কি বলছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? আগে অ্যান্সার দিয়ে আসছো। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কোন সালে, এটা বলো। চিটাগাং বোর্ড। 22। লেটো মানে হচ্ছে এক ধরনের বিশেষ গান, যে সবাই মিলে একসঙ্গে যে গানটা করে, মনে করো যে হচ্ছে বিভিন্ন এলাকায় প্রচলিত গান আছে না, এইরকম লেটো এক ধরনের গান। এটা জানাও, বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হয়েছে কোন সালে? মার্জিয়া 21 বলছো, তোমার মাথা ফাটিয়ে দিব আমি। কুইজ দিবেন না ভাইয়া?
কুইজের ব্যাপারটা হচ্ছে বাংলাতে অনেক এমসিকিউ, তো এতগুলা কুইজ দিয়ে আসলে ইয়ে করা যায় না। তারপর আমরা নেক্সট ক্লাস থেকে দেখি কুইজ যদি দেওয়া যায়, বা এরকম পার্টিসিপেট কর, তোমরা আমার সাথে ইন্টারেক্টিভ হও, সমস্যা তো নাই। আস্তে আস্তে দেখবা যে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস শিখে ফেলবো ইনশাল্লাহ। তিনি লিখেছিলেন 1922-এ, তাহলে 100 বছর পূর্ণ হয়েছে 2022-এ। খেলা শেষ। অনেকে অনেক রকম দিচ্ছ, তাদের মাথা ফাটাই দেওয়া উচিত। আচ্ছা, বিদ্রোহী কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। ওকে। কখন কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে? যখন তিনি বিদ্রোহী কবিতা লিখলেন। বিদ্রোহী কবিতা লেখার পরে, বিদ্রোহী কবিতা প্রকাশ হলো, বিদ্রোহী কবিতা লেখার পরে, বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হলো, এই প্রকাশিত হওয়ার পরে তিনি আসলে তার সাহিত্য প্রতিভা চারদিকে ছড়িয়ে পড়লো, যে বাপ রে বাপ। এবং এটা প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলি পত্রিকায়। সাপ্তাহিক বিজলি পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছিল। তোমাকে এখন তুমি মনে রাখতে, মানে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, বিদ্রোহী কবিতায় যে সাপ্তাহিক এই কবিতাটা যে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমি মনে রাখি কোনো টেকনিক আছে? হ্যাঁ, মনে রাখার টেকনিক আছে, খুবই সহজ। কি কবিতা বলো তো? বিদ্রোহী কবিতা, তাই না? বিদ্রোহী কবিতা। কি কবিতা, পত্রিকার নাম কি? বিজলি। তোমার পরীক্ষা দ্বারা এমসিকিউ এর জন্য আসবে, তাই না? তুমি দেখো তো, এই যে এখানে কি দেখা যাচ্ছে? বিদ্রোহীর সামনে কি আছে? ব আছে, বিজলিতেও ব আছে। কমন কি? দুটার মধ্যে কমন হইতেছে বয়ের রস্যই। শেষ। টেকনিক দিয়ে মনে রাখবা। যেগুলা এমসিকিউ তোমার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওই এমসিকিউ গুলা মনে করো যে আমি ওখানে ক্লারিফাই করে দিব তোমাকে। এটা ক্লিয়ার? সাপ্তাহিক বিজলি পত্রিকা মনে থাকবে তো বিদ্রোহীর জন্য? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ মনে রাখার জন্য তোমাকে আমি এমন এক টেকনিক শিখাবো, তুমি আমারে ভুলে যাবা, কিন্তু রবীন্দ্রনাথের জন্ম তারিখ ভুলবা না। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। আচ্ছা, পরবর্তীতে এখন আমরা চলে যাব সোজা কোথায়? কবিতায়। আসো, দেখো কবিতার ইন্টারফেসটা দেখো, যে কবিতা কেমনে পড়াবো। তুমি যা কিছু পড়বা সবকিছু তোমার চোখের সামনে ভেসে উঠবে, তুমি চোখে দেখবা এবং কানে শুনবা ইনশাল্লাহ। দেখো বলছে, কাজী নজরুল ইসলাম নিজেই নিজেকে বলছেন, বলো বীর, মানে আমি বীর। বলো উন্নত মম শির, বলো তোমার শির বা তোমার মাথা বড়। শির মানে কি? শির মানে হচ্ছে মাথা। কাজী নজরুল ইসলাম বলছে আমি বীর, আমার শির হচ্ছে উন্নত, আমি মাথা সবসময় উঁচু করে চলি, কারো কাছে মাথা নোয়াই না। তাহলে কি হলো? শির নেহারি। শেহারি, নীর শেহারি মানে হচ্ছে নেহারি, মানে কি? শির মানে হচ্ছে মাথা, নেহারি মানে হচ্ছে দেখে। দেখো, শির মানে মাথা, নেহারি মানে দেখে, মানে মাথা দেখে কার? আমার। আমার মাথা দেখে নত শির, মাথা নত করলো কে? ওই শিখর হিমাদ্রির। ওই শিখর মানে চূড়া, হিমাদ্রি মানে হচ্ছে কি? পাহাড়। শিখর মানে হলো চূড়া, হিমাদ্রি মানে হলো পাহাড়। মানে কবি বলছেন, আমার শির দেখে হিমাদ্রি বা পাহাড় তার শির নত করলো। যা বললাম মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু এই পাশে এখন তাকাও, এই পাশে দেখো, এই যে কাজী নজরুল ইসলাম, দেখো কাজী নজরুল ইসলামের শির কোথায়? এই যে এখানে। আর পর্বতের শিখর কোথায়? কোনটা বড় দেখো তো, কাজী নজরুল ইসলামের শির বড় নাকি হিমাদ্রির শির বড়? কাজী নজরুল ইসলামের শির বড়। ব্যাপারটা ক্লিয়ার? এটাই তিনি বুঝাতে চাচ্ছিলেন, যে আমার শির এত বড় যে তার সামনে একটা পাহাড়ের শিরও ছোট হয়ে থাকে, পাহাড়ের চাইতে আমি উন্নত, সমুন্নত। তারপর তিনি বলছেন আমি চির দুর্দম নির্বীর, বলছে দুর্বিনীত নৃশংস। কাজী নজরুল ইসলাম নিচে নিজে হচ্ছে দুর্দম, মানে তাকে কেউ ভাঙতে পারে না। তিনি দুর্বিনীত, তাই তিনি মাথা নত করেন না, সহজে তিনি মাথা নত করেন না। তিনি নৃশংস, তিনি সবকিছু ধ্বংস করেন। কেন ধ্বংস করেন তিনি? আবার বলছে দেখো, তিনি কি? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলাম নিজেকে বলছেন সে কোনো কিছু তাকে দমাতে পারে না, কোনো কিছু তার মাথা নত করতে পারে না, তিনি সবকিছু ধ্বংস করেন। আবার তিনি হচ্ছেন মহাপ্রলয়ের নটরাজ। নটরাজ জিনিসটা কি? নটরাজ মানে, নট মানে হচ্ছে নাচা, আর রাজ মানে হচ্ছে রাজা, নাচের রাজা। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া নাচের রাজা কে? নাচের রাজা হচ্ছে এই যে ইনি, চিত্রে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে হচ্ছে শিব। শিব এখানে নৃত্য করতেছে, হ্যাঁ, শিব এখানে নৃত্য করতেছে। দাঁড়াও একটু, তোমরা ক্লিয়ারলি দেখতে পাবা। শিবের অপর নাম হচ্ছে নটরাজ। কারণ কি? শিব যখন কোনো কিছু ধ্বংস করে দেয়, রেগে যায়, তখন সে মহা নৃত্যে
আবর্তিত হয়, যখন সে মনে করো সেই রকম নাচানাচি শুরু করে, সবকিছু ধ্বংস হয়ে যায়। শিব হচ্ছে সৃষ্টির দেবতা। এখানে আমরা বিভিন্ন ধরনের পুরাণের হিন্দু পুরাণের বিভিন্ন রকমের অনুষঙ্গ পাবো। হিমাদ্রি মানে কি হিমালয়? না ভাইয়া, হিমাদ্রি মানে হিমালয় নয়। হিমাদ্রি মানে পাহাড়। হিমালয় তো একটা পাহাড়ের নাম। হিমালয় হচ্ছে একটা পাহাড়ের নাম। মানে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেয়, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে তোমার প্রপার নাউন। সে হিমাদ্রি হচ্ছে কমন নাউন, আর হিমালয় হইতেছে প্রপার নাউন। এবার মনে করি ক্লিয়ার। হ্যাঁ, নীল কাজে যেগুলো দাগাইছি এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো কাজী নজরুল ইসলাম বলছেন তিনি কি, তিনি মহাপ্রলয়ের নটরাজ, তার মানে তিনি শিবের মতো সবকিছু ধ্বংস করে দেন। তিনি আবার সাইক্লোন, দেখো এই পাশে কি, তিনি হচ্ছেন সাইক্লোন, দেখতে পাচ্ছ? তিনি আবার ধ্বংস। সাইক্লোন কি করে? সবকিছু ধ্বংস করে দেয়। এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের অনুষঙ্গ। তিনি আবার বলছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। তিনি মহাভয়, তাকে দেখে সবাই ভয় পায়। তিনি পৃথিবীর অভিশাপ। পৃথ্বীর মানে হচ্ছে পৃথিবী। পৃথ্বী মানে কি ভাইয়া? পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। তো তিনি পৃথিবীর অভিশাপ কেন হইলেন? অভিশাপ হইলেন কারণ দেখো তিনি সবকিছুকে ধ্বংস করতেছেন, তিনি সাইক্লোন, তিনি ধ্বংস করছেন। তো তিনি সাইক্লোন আবার ধ্বংস করতেছেন, তার মানে তিনি পৃথিবীর অভিশাপ না? হ্যাঁ, পৃথিবীর অভিশাপ। কাদের জন্য? পৃথিবীতে যা খারাপ তাদের জন্য তিনি অভিশাপ। তারপরে বলছেন আমি দুর্বার। দুর্বার মানে যে কখনো থামে না, দ্রুত বেগে চলে যায় আর কি, তাকে থামানো খুব কঠিন। তিনি হচ্ছেন দুর্বার। আমি ভেঙে খুঁটি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, মানে পা দিয়ে সব দলে যায় যত বন্ধন, মানে যত অনিয়মের বন্ধন আছে, অনিয়মের গেরো আছে, উচ্ছৃঙ্খলতা আছে, সবকিছু তিনি পা দিয়ে কি করেন? দলিয়ে যান। যত নিয়ম কানুন শৃঙ্খল সবকিছুকে তিনি কি করেন? পা দিয়ে দলিয়ে যান। তাহলে তিনি দলে যান, দলে যান মানে হচ্ছে পা দিয়ে পিছিয়ে যান। কাকে কাকে? বন্ধনকে, সমস্ত অনিয়মের উচ্ছৃঙ্খলের যত বন্ধন আছে সেগুলোকে পা দিয়ে তিনি চলে যান। তার বিদ্রোহ প্রকাশ পাচ্ছে এখানে। তিনি বলছেন আমি মানি না কোনো আইন। তিনি কোনো আইন মানেন না। কি ধরনের কথা? তিনি তিনি বলছেন আমি ভরা তরি করি ভরাডুবি। দেখো, তিনি বলছেন আমি ভরা তরি করি ভরাডুবি। চিত্রের দিকে তাকাও, এই যে চিত্রের দিকে, এই যে দেখো দেখা যাচ্ছে কি এটা? ভরা তরি। তরি কি হয়ে যাচ্ছে? ডুবে যাচ্ছে। তো প্রশ্ন হতে পারে ভাই এই তরিটা কিসের প্রতীক? এই তরিটা হচ্ছে ইংরেজদের প্রতীক। ইংরেজরা আমাদের সব ধন সম্পত্তি সবকিছু কি করেছে? লুট করে তাদের পেট ভরাইছে, তাদের জাহাজ ভরাইছে। আমাদের বাংলা অঞ্চল থেকে সমস্ত র ম্যাটেরিয়ালস নিয়ে গিয়ে তারা ইউরোপের শিল্প বিপ্লব ঘটাইছে। এখন পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি তারা, অথচ সমস্ত সম্পদ নিয়ে গেছে বাংলা থেকে। তো এইভাবে জাহাজ বোঝাই করে করে যখন সম্পত্তি নিয়ে যায়, তখন কাজী নজরুল ইসলাম বলছেন আমি এগুলাকে ডুবে ফেলাই। আমি এই ভরা তরিকে ডুবে ফেলাই। কিভাবে ডুবে ফেলাই? কারণ কাজী নজরুল ইসলাম বলছেন তিনি হলেন কি, দেখো, তিনি টর্পেডো, তিনি ভীম ভাসমান মাইন। এই যে টর্পেডো, টর্পেডো হচ্ছে বিশেষ ধরনের একটা অস্ত্র, মিসাইল, যেটা পানির নিচ দিয়ে গিয়ে অ্যাটাক করে। আবার তিনি ভাসমান মাইন, যে মাইন গুলা পানিতেই থাকে। তাহলে কাজী নজরুল ইসলাম নিজেকে কি বলছেন? টর্পেডো বলছেন, নিজেকে ভীম ভাসমান মাইন বলছেন। কেন? কারণ ইংরেজদের ভরার তরিকে তিনি ডুবে ফেলবেন। তার মানে তার কতটা আক্রোশ। তরি মানে হচ্ছে নৌকা, জাহাজ। ঠিক আছে না ভাইয়া? বুঝতে তো পারছো তিনি নিজেকে কি বলছেন? নিজে তিনি টর্পেডো, নিজে তিনি ভীম ভাসমান মাইন্ড। কেন এটা হইলেন? কারণ ইংরেজদের ভরা তরি তিনি ডুবে ফেলাতে চান, আমাদের সম্পত্তি তাকে নিতে দিবে না। তবে তিনি আবার বলছেন আমি ধূর্যটি। ধূর্যটি কি জিনিস? এই যে এটা হচ্ছে ধূর্যটি, দেখো ধূর্যটি। ধূর্যটি মানে কি? ধূর্যটি মানে হচ্ছে শিব। শিবের তাহলে আমরা দুইটা নাম পাইলাম। শিবের একটা নাম পাইছি আমরা কি? নটরাজ। আর একটা পাইলাম হচ্ছে ধূর্যটি। নটরাজ মানে কেন নটরাজ নাম হইলো? কারণ শিব মহানিত্যে কি হয়ে যায়? মহানিত্যে আবর্তিত হয় যখন সমস্ত কিছু ধ্বংস করতে চায়। আবার শিবের অপর আরেকটা নাম হচ্ছে ধূর্যটি। দেখো ধূর্যটি, এখন ভাইয়া ধূর্যটি কেমনে হইলো? ধূর্যটি আসছে হচ্ছে শিবের মাথায় জটায় আছে না, জটা, এই যে জটায়, জটায়ও কিন্তু শিবের আরেক নাম। তো শিব এমন একটা চরিত্র যে হচ্ছে বাংলা সাহিত্যে বলা হচ্ছে তিনি সবসময় শ্মশানে থাকেন। শিব সবসময় শ্মশানে থাকে। এই জন্য দেখবা যারা শিবের সাধক, যারা শিবের পূজা করে তারা কিন্তু শ্মশানে থাকে। দেখবা তোমরা অনেকে দেখছো যে মাথায় ইয়ে দিয়ে রাখে, মুখে সাদা কি জানি দেয়, দিয়ে গায়ে ধুলা টুলা পরে নিজের কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, উড়ে বেড়ায়, মানে বিভিন্ন জায়গায় যায়। তো শিবের গায়ে এরকম কি থাকে? ধুলা থাকে। ধূর্যটি শব্দ আসছে ধুলা থেকে, মৃতের ছাই থেকে। শিব যেহেতু শ্মশানে থাকে, তখন সেখানে মৃত মানুষের ছাইগুলা সে গায়ে মাখে। এই জন্য শিবের অন্য নাম হচ্ছে ধূর্যটি। তা দেখো সে শ্মশানে থেকে শ্মশানের জিনিস নিয়েই নিজেকে সে কি করে? সজ্জিত করে। তো সেই রকমই কাজী নজরুল এখানে শিবের সঙ্গে তুলনা করতেছেন, কারণ তিনি এই অনিয়মের মধ্যে থেকে এই অনিয়মকেই তিনি তাড়িয়ে দিবেন। এই জন্য শিবের অপর নাম যে ধূর্যটি, তিনি সেটা বলতেছেন যে আমি ধূর্যটি, আমি এলোকেশে কি, আমি এলুকেশ, অর্থাৎ ওই শিবের এলুকেশ। দেখো এই শিবের যে এলোমেলো কেশ, ওই কেশে তিনি কি? অকাল বৈশাখী।
মানে অকাল বৈশাখী সময় যখন হয় তখন বৈশাখী ঝড় ভিন্ন, কিন্তু হুট করে মনে করো যে তোমার অগ্রহায়ণ মাসে যে বৈশাখী ঝড় হয়, কিরকম একটা অবস্থা হবে। তো এই বৈশাখী ঝড়টা কোথায় হচ্ছে? এই কেশে। বৈশাখী ঝড় এটাতে বুঝাইছে যে শিবের মাথায় বা শিবের যে চুল এলুকেশ, এই কেশে যখন দোলা লাগে, বাতাস লাগে, তখন সেটা কি হয়ে যায়? কিসের রূপ নেয়? বৈশাখী ঝড়ের রূপ নেয়, সবকিছু ধ্বংস করবে। তো এটা বলছে শিব আমি যদি খেপে যাই সবকিছু ধ্বংস করে ফেলবো। আমার সঙ্গে তোমরা বেশি কথা বইলো না। এই চিত্রগুলা কি জন্য দিছে জানো? এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে যে এলো এই যে বৈশাখী ঝড়টা কোথায় হয়েছে, এলুকেশে মাথার চুলে। এই জন্য এই চিত্রগুলা দেওয়া আছে, দেখো লিখে দিচ্ছে। এমসিকিউ কখনো ভুল যাবে না। তারপরে বলছে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত। কবি নিজেকে বিদ্রোহী বলতেছেন আর বিদ্রোহী সুত বলতেছেন। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। সুত মানে হচ্ছে পুত্র, আর সুতা মানে হচ্ছে কন্যা বা তনয়া। তো তিনি নিজেই বিদ্রোহী, নিজেই বিদ্রোহী সুত, তিনি বিশ্ববিধাত্রী মানে পৃথিবীর সন্তান। তিনি তিনি পৃথিবীর সমস্ত অশৃঙ্খল মানে হচ্ছে নিয়ম কানুন কি অনিয়ম কানুনকে কি করবে? সবকিছু ধ্বংস করে ফেলবে। এই পৃষ্ঠা কি বুঝছো? এখান থেকে এমসিকিউ যা কিছু আসা পসিবল সব এই চিত্রে দেওয়া হয়েছে। আমার কথা বিশ্বাস হইলো না? দেখো, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এখন বলো তো ঝড়টা কোথায় হয়েছিল? এখন তুমি বলো, আমার কথা তো বিশ্বাস না হইতে পারে। তুমি এখন বলো যে কোথায় হয়েছিল। এলানো কেশের, আইনের, মহাপ্রলয়ের, নাকি হচ্ছে নটরাজের? বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? শিবের। কোথায় লিখে দিছিলাম বলো? এখন দেখছো এমসিকিউ কি তোমার আর ভুল যাবে? এখানে কিন্তু তাছাড়া ওটা না বললে কিন্তু তুমি একটা কনফিউশনে পড়ে যাইতা যে ভাই নটরাজ হচ্ছে, এটা হবে নাকি। না, ওই চিত্র দিয়ে ওখানে বুঝাই দিলাম, এই জন্য এমসিকিউ এর আর কোনো ঝামেলা হবে না। এমসিকিউ টু দা পয়েন্ট তোমার অ্যান্সার হবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে ক। এলানো কেশে তার কি হয়েছে? অকাল বৈশাখী। আচ্ছা, তারপরে দেখো, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? দেখো, আমি দলে যাই যত বন্ধন, সব নিয়ম কানুন কি পায়ে মারা দিয়ে চলে যায়। আবার বলছে যত নিয়ম কানুন শৃঙ্খল, কাউকে সে মানে না। কি প্রকাশ পেয়েছে? কবির কোনো পরোয়া নেই। কবি অন্যের উপরে কি নির্ভরশীল? কবি হচ্ছে নির্দ্বান্দিক, কোনো কিছুকে দ্বন্দ্ব বোধ করে না, নাকি কবি মুক্ত? কোনটা প্রকাশ পেয়েছে বলতো এর মাধ্যমে? ডোন্ট কেয়ার ভাব প্রকাশ পায় নাই? ডোন্ট কেয়ার মানে কি? ডোন্ট কেয়ার মানে তিনি কাউকে পরোয়া করেন না, সব ভেঙে চুরে তিনি সমান করে দিবে। অ্যান্সার ঘ বলছো কেন? কবি মুক্ত না, সবকিছু তিনি কি করবেন? কবির কোনো পরোয়া নেই। কবির কোনো পরোয়া নেই, তিনি সবকিছু ভেঙে চুরে শেষ করে যাবে, ডোন্ট কেয়ার ভাব। হ্যাঁ। তারপরে দেখো ভাইয়া, পরের লাইনে আসো। পরে বলা হচ্ছে কি, আবার তিনি বলছেন বড় বীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। তুমি এতদিন শুধু এই লাইন পড়ছো, কিন্তু এই লাইনের মূল অর্থ কি জানো? আমি এখন বলে দিচ্ছি, দেখো এই লাইনের মূল অর্থ কি। এখানে একটা সুন্দর প্যাটার্ন কাজী নজরুল ইসলাম ইউজ করছে, দেখো প্যাটার্ন গুলো দেখো। সৃষ্টি, ধ্বংস। কাজী নজরুল ইসলাম একবার সৃষ্টি করবেন, একবার ধ্বংস করবেন। খারাপকে ভালো সৃষ্টি করবেন, খারাপকে ধ্বংস করবেন। কাজী নজরুল ইসলাম নিজের লোকালয়, কাজী নজরুল ইসলাম হচ্ছে সংসার, শ্মশান। লোকালয়ে মানুষ থাকে, শ্মশানে মানুষ থাকে না। তার মানে তুমি সমস্ত অপশক্তিকে মেরে শ্মশান করবেন এবং ভালো শক্তিদের লোকালয় গঠন করবে। ব্যাপারটা বুঝছো? সৃষ্টি, ধ্বংস, লোকালয়, শ্মশান, বিপরীত ধর্মী শব্দ। আবার বলছে দেখো, আমি অবসান, আমি নিশাবসান। তিনি অবসান করেন কিসের? রাতের অন্ধকার। নিশাবসান, নিশাবসান মানে হচ্ছে রাত। নিশা শব্দ অর্থ হচ্ছে রাত। অবসান অন্ধকার রাতের তিনি কি অবসান? তিনি অবসান, কিসের অবসান? নিশাবসান, অন্ধকার রাতে তিনি অবসান করবেন। তাহলে কাজী নজরুল ইসলাম সৃষ্টি করতে পারে, ধ্বংস করতে পারে, লোকালয় বানাইতে পারে, শ্মশানও তিনি বানাইতে পারে, আবার তিনি রাত্রি, কালো রাত্রিকে মুক্তও করতে পারে। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। তিনি একটা ক্যারেক্টার নিয়ে আসলেন এখানে, পুরাণের একটা ক্যারেক্টার। কি তিনি? ইন্দ্রাণী সুত। কি তিনি? ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত। সুত মানে একটু আগে বলছিলাম কি? সুত মানে বলছিলাম পুত্র। তাহলে কার পুত্র? ইন্দ্রাণীর পুত্র। তো ইন্দ্রাণী কার ওয়াইফ? ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের বউ, ইন্দ্রের স্ত্রী। ইন্দ্রের ভাইয়া ইন্দ্র কে? ইন্দ্র হচ্ছে হিন্দু ধর্মের মতে দেবতাদের রাজা, দেবতা রাজা। তাহলে এই ইন্দ্রাণী সুত, তার নামটা কি? তার নাম হচ্ছে জয়ন্ত। এখানে লিখে দিলে বুঝবা, এই যে এটা হচ্ছে জয়ন্ত। এখন প্রশ্ন হইতে পারে ভাই, কাজী নজরুল ইসলাম জয়ন্তকে কেন টানলেন এর মধ্যে? জয়ন্তকে টানার কারণ কি? আচ্ছা, ব্রেক দিয়ে দিচ্ছি একটু পরে, দাঁড়াও।
তো জয়ন্তকে কেন টানলেন? জয়ন্ত হচ্ছে এমন একটা চরিত্র, প্রাচীন এই যে তোমার হিন্দু ধর্মে বলা হচ্ছে, রাবণকে তো চিনো, রাবণ একবার রাগ হয়ে স্বর্গে যাচ্ছিল দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে, মানে সে একবারে খেপে গেছে যে দেবতাদের সাথে যুদ্ধ করবে। তো তখন সে এই পৃথিবী থেকে তার লঙ্কাপুরী থেকে যখন উপরের দিকে যাচ্ছিল যুদ্ধ করতে, তখন তার মাঝখানে এই যে জয়ন্ত এসে এই রাবণের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে এই যে রাবণ অপশক্তি, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে কে? জয়ন্ত, যুদ্ধ করে জয়ী হয়েছে। তো কাজী নজরুল ইসলাম নিজেকে ইন্দ্রাণী সুত বা জয়ন্ত কেন বললো জানো? যে আমিও এইরকম অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে চাই। এবং এই যে ইন্দ্রাণী সুত, তার হাতে কি? হাতে হচ্ছে চাঁদ এবং ভালে সূর্য। তারপরে তার হাতে কি? অনেক শক্তি। একজন হাতে কি নিয়ে থাকে? চাঁদ নিয়ে থাকে, সূর্য অনেক শক্তি না? আবার তার কপালে হচ্ছে সূর্যের মতো অসীম তেজ। এটা হচ্ছে চরিত্র। এবং এই হাতে চাঁদ এবং ভালে মানে হচ্ছে কপালে, ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল। কপালে সূর্য বলতে বোঝাচ্ছে তার অমীয় শক্তি, অনেক শক্তি। বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। খুব ইম্পর্টেন্ট লাইন। মম মানে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। দেখো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশরি মানে হচ্ছে বাঁশি। বাঁশি হচ্ছে প্রেমের প্রতীক। তার মানে কাজী নজরুল ইসলাম একদিকে প্রেমময়, একদিকে নরম, অসহায়ের প্রতি তিনি নরম, সেজন্য এক হাতে তার বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে কি? রণতুর্য। রণ মানে হচ্ছে যুদ্ধ, আর তুর্য মানে হচ্ছে অস্ত্র। আরেক হাতে তার কি? এই যে যুদ্ধের অস্ত্র, রণতুর্য। তার মানে কাজী নজরুল ইসলাম একই সঙ্গে এক হাতে বাঁশি নিয়ে থাকেন, নমনীয় মানুষ, কিন্তু অন্যায় আসলেই তিনি ওই হাতে কি ধারণ করেন? উপর হাতে রণতুর্য। একই সঙ্গে তিনি বিদ্রোহী, একই সঙ্গে তিনি হচ্ছে প্রেমিক। জয়ন্ত জিম করে নাকি ভাইয়া? হ্যাঁ, জিম করে। এরপরে দেখো তিনি বলছেন আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন মানে হচ্ছে আরবের সেই জাতি যারা অনেক স্ট্রাগল করে বেঁচে থাকে, তাই বলছে আমি অনেক স্ট্রাগল করে বেঁচে থাকি। আমি চেঙ্গিস মানে চেঙ্গিস খান, যে অনেক অন্যায়ের বিরুদ্ধে অনেকগুলা মন্দির টন্দির মানে সে ভেঙে ফেলছিল আর কি, অন্যায়ের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করছিল। তাই তিনি নিজেকে বেদুইন বলছেন, চেঙ্গিস বলছেন। তিনি আবার বলছেন আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, মানে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। তাহলে এখানে কি বুঝাইলো? মোটে মোটে বুঝাইলো বড় বীর চির অন্যতম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, আমার হাতে চাঁদ ভালে সূর্য, মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনাদের ছাড়া করি না কাহারে কুর্নিশ। মানে তার শক্তির এখানে তিনি প্রমাণ দিলেন। প্রত্যেকটা চরিত্রের ভাষা তো বুঝতে পারছো নাকি? বর্বর জাতি মানে বেদুইন, বর্বর জাতি মানে শিক্ষিত নয়, এটা বুঝাচ্ছে। এবং তাদের আচার আচরণে একটু অন্যরকম ব্যাপার স্যাপার থাকে, খালি মারমুখ আচরণ, এটা বুঝাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আর অল্প একটু আছে, খুব বেশি নাই, তোমাদের ছোট একটা ব্রেক দিয়ে দেই। চেঙ্গিসের ব্যাপারটা, এগুলো আগের চরিত্রগুলো ইতিহাস ভালো খারাপ দুটা মিলেই। এখান থেকে যেগুলো এমসিকিউ আজকের ক্লাস পরে তুমি তোমার কোনো একটা টেস্ট পেপার বা কোনো গাইডের বই বের করে, মানে আল্লাহর ওয়াস্তে একটু এমসিকিউ গুলা দেখিও। তুমি যদি জ্ঞানমূলক এমসিকিউ গুলা না পারো, তারপর পরের ক্লাসে আমাকে বলি ভাই আপনি কি পড়াইছেন, এমসিকিউ তো পারি না। এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর যেগুলো আসে এলিমেন্ট, সেগুলো আমরা চিত্র দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি। এই জন্য যে চিত্র দিয়ে দেখলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করা, এই যে সালাম করা, কুর্নিশ। আহ ভাইয়া ইন্দ্রের ছেলে জয়ন্ত, হ্যাঁ ইন্দ্রের ছেলে জয়ন্ত। আর ইন্দ্রের বউয়ের নাম, স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী, ইন্দ্রের রানী ইন্দ্রাণী। ব্রেক লাগবে না বলতেছে ভাইয়া, ক্লাস শেষ করে দেন, তাহলে শেষ করে দিই, খুব বেশি নাই, একটা কবিতাই তো, বেশি চাপ নাই, ওই জন্য সময় নিচ্ছে আর কি। ফেসবুকে এখনো যারা আসো, শোনো, তোমাদের হচ্ছে ওয়েবে যারা আসো, একটা বুদ্ধি শিখাই দিই। বুদ্ধি হচ্ছে যে এই যখন গল্প সল্প করবো, হুট করে ফেসবুকে ঢুকে দু চারটা মেনশন শেয়ার মাইরা দিয়ে আসো, টুক করে, তাহলে তোমার কাজে লাগবে পরে। ভাইয়া জুন মাস থেকে আমার ফাইনাল পরীক্ষা, কি করব? এখন জুন জুন মাস থেকে যেহেতু ফাইনাল পরীক্ষা, আম, আমাদের তো এর মধ্যে তো অল্প কিছু ক্লাস হবে। তোমাকে নিজে নিজে পড়া উচিত তখন আর কি। এর আগে তো পড়ে আসছো মোটামুটি, আমি তোমাকে আবার পড়াবো, কিন্তু আমাদের তো যেই তোমার শিডিউল আছে, ওই শিডিউল ছাড়া তো এক্সট্রা করে পড়ানো পসিবল না। আচ্ছা, তারপরে কি হলো ভাইয়া দেখো, তারপরে এখন কাজী নজরুল ইসলাম নিজে বলছেন আমি বজ্র, তিনি বজ্র। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, তিনি বজ্র। দেখো, তিনি হচ্ছেন বজ্র। আমি ঈশান বিশানে অঙ্কার। ঈশান বিশান মানে কি? ঈশান এবং বিশান মানে হচ্ছে একটা কোণ। এই যে এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের মাঝখানে তিনি কি? তিনি ওঙ্কার। তিনি বলছেন আমি পৃথিবীর একটা কোণা থেকে যে ওঙ্কার ধ্বনি আসে, আদি ধ্বনি, এই ওঙ্কার ধ্বনি শব্দের অর্থ হচ্ছে
পৃথিবী যখন সৃষ্টি হয় হিন্দু ধর্মের মতে বলা হয় যে শিব একটা শব্দ করেছিলেন, এই ওঙ্কার ধ্বনিতেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আবার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই ওঙ্কার বা আদি ধ্বনি শুনেই। তো তিনি বলছেন আমি এইরকম ধ্বনি, আমি ওঙ্কার। কোথা থেকে এই ওঙ্কার ধ্বনিটা আসছে? ঈশান বিশান কোণ থেকে আসছে, দেখো ঈশান বিশান কোণ থেকে আসছে। আবার তিনি বলছেন আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। একই সঙ্গে তিনি হিন্দুকেও এখানে নিয়ে আসলেন, সেম প্রেক্ষাপটে কিন্তু মুসলমানকে নিয়ে আসছে, দেখো যে ইসরাফিলের মানে সিংহার মহাহুঙ্কার। তার মানে দুই ধর্ম কিন্তু ব্যাপার স্যাপার এক। মুসলমান ধর্মে বলা হচ্ছে কি ইসরাফিল সিংহায় ফু দিবে না ধ্বংসের সময়? দিবে। তো হিন্দু ধর্মে কিন্তু একই কথা বলা হয়েছে, অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ পাচ্ছে। আহ কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক ছিলেন। কাজী নজরুল ইসলামের ছেলে ছিল চারটা, দেখো কাজী নজরুল ইসলামের ছেলেগুলোর নাম তোমাকে আমি বলি। কাজী নজরুল ইসলামের প্রথম ছেলের নাম ছিল হচ্ছে কৃষ্ণ মুহাম্মদ। কৃষ্ণ মুহাম্মদ, হ্যাঁ, তার ছেলের নাম দেখছো কৃষ্ণ মোহাম্মদ, কেমন অসাম্প্রদায়িক না? একটা হিন্দু একটা মুসলমান। তার পরের সন্তানের নাম কি ছিল দেখো, পরের সন্তানের নাম ছিল হচ্ছে তোমার আহ কি ভুলে গেলাম নাকি, পরের সন্তানের নাম হচ্ছে তোমার কাজী অনিরুদ্ধ। কাজী অনিরুদ্ধ, এটা হচ্ছে তার একটা সন্তানের নাম। তার আরেকটা সন্তান আছে, যে সন্তানের নাম হচ্ছে তোমার অরিন্দম খালিদ। অরিন্দম খালিদ, এটা হচ্ছে তার সন্তানের নাম। এবং 4 নম্বর একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে কাজী, তার নাম হচ্ছে কাজী 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 ভুলে গেছি, কাজী সব্যসাচী। হ্যাঁ, কাজী সব্যসাচী। তো হুট করে নামটা মনে হইলো কারণ দেখো এখানে তিনি একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসছেন, এবং তার নিজের সন্তানের নামগুলা দেখো, একটা হচ্ছে হিন্দু একটা মুসলমান, হিন্দু মুসলমান, তার সন্তানের নামগুলা তিনি ভাবে রাখছিলেন। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, তিনি নিজে একটা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তো তিনি বললেন তিনি একই সঙ্গে হিন্দু মুসলমান দুই ধর্মকে নিয়ে এসে সমস্ত অনিয়মকে ভাঙাই ফেলতে যাচ্ছেন। আবার বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানি মানে কি? পিনাক শব্দের অর্থ হচ্ছে হাত, পিনাক মানে সরি পিনাক শব্দের অর্থ হচ্ছে ধনুক, পিনাক মানে হচ্ছে ধনুক, আর পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তার মানে এমন একজন ব্যক্তির কথা বলছেন যার হাতে কি থাকে? পিনাক থাকে। অর্থাৎ এই যে দেখো, এই যে শিব, শিবের এই যে এক হাতে দেখো, এক হাতে পিনাক আছে, পিনাক, পিনাক মানে ধুম কি আছে? একটা ধনুক আছে, এই জন্য শিবের অন্য নাম হচ্ছে পিনাক পানি। শিবের অন্য নাম হচ্ছে পিনাক পানি। ওকে, শিবের অন্য নাম পিনাক পানি। আবার বলছে তিনি ওই পিনাক পানির কি ডমরু ত্রিশূল, এই যে এটার নাম হচ্ছে ডমরু, এটার নাম হচ্ছে ত্রিশূল। তিনি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ মানে কি? ধর্মরাজ মানে হচ্ছে দাদা যম, ধর্মরাজ মানে হচ্ছে যম। এই যে যমের হাতে যে দণ্ডটা থাকে, এটা হচ্ছে তোমার ধর্মরাজের দণ্ড। অর্থাৎ এটা দিয়ে এই যম কি করে? সমস্ত অপকর্মকে ধ্বংস করে দেয়। এই জন্য বলছে তিনি যেমন শিবের হাতের ডমরু ত্রিশূল, শিব যে সবাইকে মেরে ফেলে, ধর্মরাজ যমের হাতেরও দণ্ড, যেহেতু সবকিছু তিনি নষ্ট করে ফেলবেন। তিনি বলছেন আমি খ্যাপা দুর্বাসা। তিনি কি? খ্যাপা দুর্বাসা। এই যে দেখো খ্যাপা দুর্বাসা, খ্যাপা মানে তো বুঝতে পারতেছো, খ্যাপা মানে সবসময় রেগে থাকে। আর দুর্বাসা হচ্ছে হিন্দু ধর্মের এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে সহজেই রেগে যায়। সে সহজে রেগে যায়, এমনকি তার কাছে কোনো দেবতা আসে সে দেবতাকে অভিশাপ দিয়ে দেয়, মানে সবসময় রেগে থাকে আর কি। তো এই জন্য তার নাম হয়েছে খ্যাপা দুর্বাসা, যে যে কেউ তার কাছে আসলে একটু কথা উল্টাপাল্টা বলে তাকে অভিশাপ দিয়ে দেয়। সে দেবতাদের রাজা ইন্দ্রকে পর্যন্ত অভিশাপ দিছিল। এটা কাহিনী অন্যরকম আছে, পরে এটা বলি আর কি, খুব রাগী ওটা। সে সবাইকে অভিশাপ দিয়ে তাকে বলা হচ্ছে সে দুর্বাসা। সে আবার বলছে কি আমি বিশ্বমিত্র, বিশ্বামিত্র শিষ্য। তার মানে বিশ্বামিত্র নামে একজন ব্যক্তি আছে, বলছে তার শিষ্য আমি। তো বিশ্বামিত্র শিষ্য কেন হবে আমি? কারণ বিশ্বামিত্র এমন একজন মানুষ ছিল যে সাধনার ধাপ অতিক্রম করে চলে গেছে। তার মানে হিন্দু ধর্ম মতে, হিন্দু ধর্ম মতে যারা হচ্ছে তোমার শূদ্র মানে নিম্ন শ্রেণীর, এরা উপরের দিকে যাইতে পারবে না, চাইলে পূজা করতে পারবে না। কিন্তু ইনি এমন একজন ছিলেন, ইনি কি করছেন? ইনি হচ্ছে তোমার সাধনা করে নিজের যে বংশ মর্যাদা ছিল, নিজের মর্যাদা অতিক্রম করে ব্রাহ্মণত্ব গ্রহণ করে দেবতাদের পূজা করতেন। এই যে নিজের চেষ্টায় তিনি একটা নিয়মকে ভেঙে ফেলেছেন, নিয়ম পরিবর্তন করছে। এই জন্য কাজী নজরুল ইসলাম নিজেকে বিশ্বামিত্র শিষ্য হিসেবে কল্পনা করছে। তিনি আবার বলছেন আমি দাবানল দাহক, আমি দাহন করিব বিশ্ব। তিনি কি করবেন? তিনি সবকিছুকে ধ্বংস করে দিবেন। তাহলে এখানে বেশ কয়েকটা ক্যারেক্টারের কথা উল্লেখ করা হয়েছে।
এই ক্যারেক্টার গুলোর মধ্যে যে শক্তি আছে, কাজী নজরুল ইসলাম নিজের মধ্যে এই শক্তিগুলো ধারণ করতে চাচ্ছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছেন। এটা হচ্ছে মূল কথা। এরপরে কি হলো দেখো তো, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে কল্পনা করেছেন? কবি কার সুত হিসেবে কল্পনা করেছেন বলো? কবি কার সুত হিসেবে কল্পনা করছে, কার ছেলে হিসেবে কল্পনা করছে? সুত মানে হচ্ছে ছেলে, কার ছেলে? ওই যে জিম করা বডিটা কি মনে পড়তেছে নাকি একটু জানাও? এই একটু আগে তো বলতেছিলে ভাইয়া জিম করে, এখন জিম করা ক্যারেক্টারটা মনে হবে না? মনে হবে, আর এমসিকে ভুলবা না। তাহলে অ্যান্সারটা কি হবে? ইন্দ্রাণী সুত, অর্থাৎ সে জয়ন্ত। সুত শব্দের অর্থ কি? সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। আচ্ছা, এরপরে কি ঘটনা ঘটলো ভাইয়া? এরপর হলো চির উন্নত মমশির কথা কি কিসের পরিচায়ক? চির উন্নত মমশির, অন্যায়ের সামনে মাথা না করার কথা বলছে এখানে। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? বিদ্রোহী কবিতা কি কবি অন্য কাউকে কুর্নিশ করে? না, সে কাউকে কুর্নিশ করে না, তাহলে সে শুধু নিজেকে কুর্নিশ করে। একটু বুঝে উত্তর দেয় ব্যাপার। তিনি কাউকে কুর্নিশ করেন না, তিনি শুধু নিজেকে কুর্নিশ করে। সব কিন্তু বোর্ডের প্রশ্ন, সব বোর্ড প্রশ্ন, আশা করি তোমরা পারতেছো। মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতে রণতুর্য চরণটিতে কি প্রকাশ পেয়েছে? বাঁশের বাঁশুড়ি মানে একদিনে তার প্রেমিক সত্তা, আর এক হাতে কি রণতুর্য মানে বিদ্রোহী সত্তা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো? প্রেম। আচ্ছা, প্রেম দুই জায়গায় আছে, এই যে প্রেম আছে, ওকে। এই যে একটা জায়গায় কনফিউশন হইতে পারে, একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে দ্রোহ। তুমি এখন যুদ্ধ দিবা না দ্রোহ দিবা? তুমি দিবা হচ্ছে দ্রোহ, কারণ বিদ্রোহী পড়তেছো, তাই না? যুদ্ধ তো সরাসরি তো কাজী নজরুল ইসলামকে গিয়ে যুদ্ধ করছে, সরাসরি তো যুদ্ধ করে নাই। তার যুদ্ধটা হচ্ছে বিদ্রোহ, মনে মনে, নিজে নিজে অন্যায়ের বিরুদ্ধে মনে মনে হচ্ছে গালি দিচ্ছেন, মনে মনে শান্তি পাচ্ছেন। এই জন্য এটাকে তুমি দ্রোহ দিবা। কনফিউশন ক্লিয়ার? যুদ্ধ দেওয়া যেত, কিন্তু যুদ্ধ সরাসরি যান নাই, অন্য কোনো অপশন না থাকলে আমরা এটা দিতাম। কিন্তু যেহেতু দ্রোহ, দ্রোহ মানে হচ্ছে রাগ, ক্ষোভ, ক্ষোভই তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই জন্য আমরা এখানে প্রেম দিব, প্রেম এবং দ্রোহ। তবে কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কার শিষ্য বলে তুলনা করেছেন? এমন একজনের শিষ্য বলে তুলনা করেছিলেন যিনি নিজেকে পরিবর্তন করেছেন, নিজের যে বংশে জন্মগ্রহণ করেছেন, করার পরও সে বংশকে অতিক্রম করে গেছেন, নিয়মকে ভেঙে চুরে নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছেন। এই ব্যক্তি কে ছিল? এই ব্যক্তি ছিল হচ্ছে বিশ্বামিত্র। তাহলে তিনি তার শিষ্য হতে চেয়েছেন নিজেকে। সাবাস ইভান। উম্মে রুম্মান, ঠিক আছে ভাইয়া। প্রণব নাদ মানে কি ভাইয়া? প্রণব শব্দের অর্থ হচ্ছে আদি, প্রণব শব্দের অর্থ হচ্ছে আদিম, আর নাদ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। আদিম আওয়াজ বলতে কোনটাকে বোঝাচ্ছে? ওই যে একটু আগে বললাম যে হিন্দু ধর্মের মতে শিব সৃষ্টির শুরুতে একটা কি হুংকার দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে আদিম নাদ। ওই আদিম নাদের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে বলে হিন্দুদের একটা বিশ্বাস, ওটাকে বলা হচ্ছে প্রণব নাদ। এরপরে কি ঘটনা ঘটলো দেখো, আমি উন্মন মন উদাসীর, এবার সে দয়ালু, এতক্ষণ ক্ষোভ প্রকাশ করলো, এখন তার দয়ালু সত্তার প্রকাশ হবে। এতক্ষণ তিনি ক্ষোভ প্রকাশ করলেন, এখন দয়ালু। তিনি উন্মন মন উদাসীর, মানে যে কষ্ট, যে মানুষের মনটা সবসময় উদাসীন থাকে, সেই মানুষের জন্য তিনিও মনে মনে উদাসীন থাকেন। আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, তিনি বিধাতার বুকের ক্রন্দন শ্বাস, মানে পৃথিবীতে এত অনিয়ম ঘটে যাচ্ছে যে বিধাতা পর্যন্ত কাঁদছে, ক্রন্দন, বিধাতারও ক্রন্দন হচ্ছে। কান্নার সময় তাদের শ্বাসটা যেমন পড়ে, তিনি সেই বিধাতার ক্রন্দনের শ্বাসের সঙ্গে তুলনা করছেন। এবং তিনি বলছেন আমি হা হুতাশ হুতাশির, তোমার যে লোকগুলা কষ্ট পেয়ে হা হুতাশ করতেছে, সেই লোকগুলার আমি কষ্টের ভাগিদার। ওই হা হুতাশির আমিও কি হুতাশ, তাদের হা হুতাশ দেখে আমি হা হুতাশ করি, আমিও তাদের কান্ডারি। আমি ব্যথিত, আমি বঞ্চিত, ব্যথা পথবাসী, চির গৃহহারা যত প্রতীকের। তার মানে তিনি পথবাসী কাদের? যে গৃহহারা মানুষগুলো রাস্তায় বেড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, পথ নেই, তাদের গৃহ নেই, সেই মানুষেরই সঙ্গী হিসেবে কাজী নজরুল নিজেকে তুলনা করছেন। তার কি দয়ালু সত্তা, প্রেমিক সত্তা। আমি অবমানিতের মরম বেদনা, মানে যারা অপমানিত হয়েছে, যারা অপদস্থ হয়েছে, তাদের পরম বা মরম বেদনা তিনি, তিনি তাদের বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তার মানে এই সমস্ত মানুষ, যে মানুষগুলো দিন দিন কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ব্রিটিশ তাদের উপরে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, সেই সমস্ত মানুষের বুকে আমার অবস্থান, সেই সমস্ত মানুষের কষ্টগুলাই আমি আমার নিজের বুকে ধারণ করি, লাঞ্ছিত মানুষগুলাকে আমি আমার বুকের মধ্যে নেই। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী, দেখো তিনি হচ্ছে উত্তর বায়ু, তিনি উত্তর বায়ু, উত্তর কোনটা? এই যেটা, তিনি হচ্ছে উত্তর বায়ু, ওকে। তারপরে বলছে আমি মলয় অনিল, মলয় শব্দের অর্থ দেখো, মলয় একটু খেয়াল করে কোথা থেকে আসছে। মলয় শব্দটা আসছে হচ্ছে তোমার
মলয় শব্দটা আসছে মালয় পাহাড় থেকে, মালয়, মালয় পাহাড়। আচ্ছা, এই মালয় পাহাড়টা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত কেউ জানো? দক্ষিণ অঞ্চলে অবস্থিত, দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে। তার মানে এই মলয় দিয়ে মূলত তিনি বুঝাইছেন দক্ষিণ, মলয় দিয়ে বুঝাইছে দক্ষিণ। আর এই অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু। তার মানে তিনি দক্ষিণ দিকের বায়ু, এটা যদি উত্তর হয় এটা হচ্ছে দক্ষিণ, অর্থাৎ এটা হচ্ছে মলয়, মলয় বায়ু বা মলয় অনিল। আবার বলছে তিনি পূরবী হাওয়া, পূরবী মানে হচ্ছে পূর্ব, পূর্বী মানে পূর্ব, হাওয়া মানে বাতাস, অর্থাৎ এই যে দেখো পূর্ব। তার মানে তিনি তিনি পৃথিবীর তিন দিকেই কি করে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি পূর্বে আছে, তিনি দক্ষিণে আছে, উত্তরে আছে। এটা তিনি পৃথিবীর চারদিকেই তিনি বা বাংলাদেশের চারদিকে তিনি ছড়িয়ে ছিটিয়ে আছেন। আবার তিনি বলছেন আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া গান। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। যে পথিক কবি কি করে, কষ্টের সুরে, গভীর রাগিনী, রাগিনী মানে হচ্ছে সুর, কষ্টের সুরে যে পথিক রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। বেনু মানে হচ্ছে কি, বেনু এবং বীণা মানে বাঁশিকে বোঝাচ্ছে, বিশেষ শ্রেণীর বাঁশিকে বেনু এবং বীণা বলে। গান গাওয়া, তার মানে একজন পথিক কষ্ট নিয়ে যখন একটা পথের সাইড দিয়ে হেসে যায়, করুণ কণ্ঠে যখন গান বলে, হাতের বাঁশি থাকে, আমি সেই পথিক। আমি আকুল নিদাগ, দেখো নিদাগ শব্দের অর্থ কি, নিদাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। তার মানে তিনি আকুল নিদাগ তিয়াসা, তিয়াসা মানে হচ্ছে পিপাসা, বুঝাই দিচ্ছি ব্যাপারটা। তিনি বলছেন আমি আকুল নিদাগ পিয়াসা, মানে আকুল নিদাগ তিয়াসা, তিনি এত পরিমাণ তৃষ্ণার্ত, তিনি এত পরিমাণ তৃষ্ণার্ত কিসের কারণে, গ্রীষ্মের কারণে। তিনি গ্রীষ্মের কারণে খুব বেশি তৃষ্ণার্ত। তার মানে অন্যায় অশৃঙ্খলের এই ব্রিটিশ শাসনামলে তিনি একটু ভালোর ছোঁয়ার জন্য অনেক তৃষ্ণিত, তিনি ভালো কিছু একটু চান, ভালো কিছু চান। ওকে, তারপর তিনি বলছেন আমি রৌদ্র রুদ্র রবি, আমি রৌদ্রের মধ্যে রুদ্র রবি। রৌদ্রের মধ্যে কি, রুদ্র মানে হচ্ছে রাগান্বিত হয়ে আছে, অর্থাৎ বেশি তেজ আলাকি, অনেক তেজ আছে এমন। রবি মানে সূর্য, তিনি নিজেই নিজেকে কষ্ট দিচ্ছেন। যে এমনিতে তো রৌদ্রের মধ্যে গেলে তো অনেক রোদ লাগেই, রৌদ্রের মধ্যে আবার রুদ্র রবি, রৌদ্রের মধ্যে রুদ্র আরো বেশি তাপ। তার মানে তিনি নিজে অনেক বেশি, তার মধ্যে তৃষ্ণা আছে, তিনি সূর্যের মতো নিজেকে কষ্ট জ্বলে পুড়ে শেষ করছেন। কেন করছেন, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। তিনি যেমন এত কষ্ট পাচ্ছেন, তারপরে তিনি নিজেকে কিসের সঙ্গে তুলনা করলেন, গ্রীষ্মের তৃষ্ণার সঙ্গে তুলনা করলেন, তিনি তোমার হচ্ছে রোদের সঙ্গে তুলনা করলেন। এখন নিজেকে আবার বলছে আমি মরুভূমির নির্ঝর, আমি মরুভূমির মতো, আমার মনের মধ্যে কোনো পানি নাই, আমার মনের মধ্যে কোনো জল নাই, আমার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি আবার অপরপক্ষে কেমন, শ্যামল, শ্যামল মানে খুব নমনীয় নরম। শ্যামলিমা ছায়া ছবি বলতে বোঝাচ্ছে খুব নরম, তার চিত্ত খুব নরম। একই একই পাশে তার তার চিত্ত, তার মন দগ্ধ হচ্ছে অনিয়ম উশৃঙ্খলের জন্য। আবার একই পাশে তার জীবনটা ওই যে দুস্থদের প্রতি কেমন নরম হয়ে যাচ্ছে। দুই সত্তাকে তিনি বহন করছেন। তিনি বলছেন আমি অরফিয়াসের বাসে, আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসকে, এই যে হচ্ছে অরফিয়াস, এই যেটা হচ্ছে অরফিয়াস। তো ভাই অরফিয়াসকে, অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণ অনুযায়ী একটা গ্রিক পুরাণ অনুযায়ী, পুরাণ বলতে বোঝাচ্ছে যে অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে, অনেক পুরানো কথা। তো এই গ্রিক কাহিনী অনুযায়ী এই যে এই ব্যক্তি ছিল তোমার ওই যে সঙ্গীতের যে দেবতা, ওই সঙ্গীতের দেবতার ছেলে। সে খুব ভালো ইয়ে বাজাতে পারতো, বাঁশি বাজাতে পারতো, এবং তার বাঁশির সুর এতটাই মুগ্ধ ছিল যে সে তার যে তোমার প্রণয়িনী যখন মারা যায়, তখন সে এই বাঁশির সুরে তাকে আবার জেগে তুলতে চাচ্ছিল, জীবিত করতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ব্যর্থ হয়। তো এই যে বাঁশির সুরে যেমন মৃতকে জীবিত করা যায়, তাই তিনি বলছেন আমি অরফিয়াসের বাঁশের বাঁশরি, আমিও আমার বাঁশির জোরে, আমার বাঁশির জোরে কি করব, দুস্থ মানুষের মনের কষ্টগুলোকে ভুলিয়ে দিব, তাদেরকে আবার জীবিত করে তুলবো। এটাই তিনি এখানে বুঝাইছেন। তিনি বলছেন আমি সিন্ধু উথালা ঘুম ঘুম, একটু আগে বলছিলাম সিন্ধু মানে কি, সিন্ধু মানে হচ্ছে সাগর। তিনি সাগরে উথালা ঘুম ঘুম, আর সাগরে যেমন মনে কথা যে হচ্ছে তার ঢেউগুলা তরঙ্গায়িত হয় তেমন। তারপর বলছে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মানে নিখিল বিশ্ব, নিখিল মানে হচ্ছে সম্পূর্ণ সব, আর বিশ্ব মানে পৃথিবী। তার মানে পুরা পৃথিবীকে তিনি ঘুম চুমু দিয়ে বন্ধ করে দিবেন, নির্ঝুম করে দিবেন, মানে পুরা পৃথিবীকে তিনি নিশ্চুপ করে দিবেন। মম বাসের, কি বলছে, মম বাসে বাঁশরির তানে বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। বলছে আমি আমার বাঁশি দিয়েই সবকিছু কি করতে পারি, বন্ধ করতে পারি, নির্ঝুম করতে পারি, কারণ আমার এক হাতে শ্যামের বা কার এটা, শ্যামের বলতে কৃষ্ণের, কৃষ্ণের বাঁশরি আমার হাতে আছে। সে বলছে আমি রুশে উঠি যবে ছুটি
মহাকাশ ছাপিয়া, মানে আমি যখন রাগ হই তখন মহাকাশ ছেপে উড়ে দৌড়ে চলে যায়, এতটা রাগ হয়ে যায় ভয়ে। তিনি যখন রেগে ওঠেন তখন তার ভয়ে কি হয়, সপ্ত নরক, তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হাবিয়া এবং দোজক, সেগুলা আগুন পর্যন্ত নিভে যায়। এবার তার রাগ দেখে দোজকের আগুন পর্যন্ত নিভে যায়। দোজকের দুটো নাম দেওয়া আছে, একটা হচ্ছে হাবিয়া আর একটা হচ্ছে দোজক। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, মানে সে বিদ্রোহ বহন করে পুরা পৃথিবী ব্যাপিয়া। নিখিল অখিল, অখিল মানে হচ্ছে পৃথিবী, পুরা পৃথিবী ব্যাপী তিনি কি করেন, তার বিদ্রোহ বয়ে নিয়ে বেড়ান। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। তার মানে সে পরশুরামের কুঠার, পরশুরাম সমস্ত কিছুকে ধ্বংস করে তার এই কুঠার দিয়ে, এবং এই কুঠারের কারণে সে জীবনে, তার জীবন দশায় কখনো কোনো যুদ্ধে হারে নাই। তাই বলছে আমার এই, আমি যে এই কি এই কুঠারটা আমি কোনোভাবে হারবো না। এই কুঠারের মাধ্যমে কি করব দেখো, নিক্ষত্রিয় করিবই, মানে পৃথিবীর সমস্ত, নিক্ষত্রিয় করা মানে আকাশ থেকে নক্ষত্রগুলোকে শেষ করে দেওয়া। তো এই নিক্ষত্রিয় করা বলতে পৃথিবীর সকল অনিয়মকে তিনি শেষ করে দিবেন। আনবে কি শান্ত উদার, মানে পৃথিবীর শান্তি নিয়ে আসবে তিনি। এই কুঠারের মাধ্যমে পৃথিবীর অনিয়মকে নিক্ষত্রিয় করবে, করার পরে পৃথিবীতে শান্তি এবং উদারের একটা বার্তা নিয়ে আসবে। প্রশ্ন করছো একজন, কি বললা হচ্ছে, ও আমি বাঁশরির টানে পাশরি, বাঁশরির টানে মানে বাঁশির, বাঁশির সুর, বাঁশরি মানে হচ্ছে সুর, বাঁশির তালে, বাঁশির তালে যে সুর সৃষ্টি হয়, তিনি বাঁশির সুর, বাঁশির সুন্দর সুর। ঈশান বিশান মানে হচ্ছে একটা কোনা, কোনা যেমন হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তর এরকম আছে না, তো এরকম ঈশান বিশান বলতে দক্ষিণ পূর্ব এবং হচ্ছে সম্ভবত দক্ষিণ পশ্চিম, এই দুইটা কোনা বুঝায়। ওই দুই কোনা থেকে যে শব্দটা আসে তাকে বলা হচ্ছে ঈশান বিশান, মানে কোনা বুঝায়, দিক, দিক বুঝায়। ওনাদের কবি বুঝাইছেন আমি যে কোনো দিক থেকেই পৃথিবীতে আসতে পারি। অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল, এটা লাগবে না, লাগবে হচ্ছে বিদ্রোহী কবিতার কবিকে, বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়, কবির রাগ দেখে কি ভয়ে ভয়ে নিভে যায় বলতো, আগুন নিভে যায়, দোজকের আগুন নিভে যায়। ওকে, কবি ঘুম চুমু দিয়ে কি করবেন, ঘুম চুমু দিয়ে পৃথিবীকে কি করবে, নির্ঝুম করে ফেলবে না, পৃথিবীকে স্তব্ধ করে ফেলবে। আর পৃথিবীকে কি করে ফেলবে বলো, পৃথিবীকে নিখিল বিশ্বকে নিঝুম করবেন। কবি নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন, কারণ তিনি বিদ্রোহ বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করে, ছড়িয়ে দেয়, কারণ বিদ্রোহ ছড়িয়ে দেন তিনি, তিনি বিদ্রোহ গ্রহণ করে কি করেন, ছড়িয়ে দেন, এই জন্য বিদ্রোহ বাহী হয়েছেন। ওকে, এরপরে দেখো ভাইয়া বলছে কি, নজরুল কার কঠোর কুঠারের সঙ্গে নিজেকে তুলনা করেছেন, পরশুরামের কুঠার, আমরা জানি। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন, করতে চান কেন বলতো, পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার জন্য। কেন, পৃথিবীতে শান্তি, ওই যে শান্ত ভাব নিয়ে আসার জন্য। বিদ্রোহী কবিতায় কবি কার ব্যথিত ব্যথা, কার ব্যথিত ব্যথা বলতো, গৃহহারা পথিক, গৃহহারা পথিকের তিনি ব্যথা। আচ্ছা, এর পরবর্তীতে দেখো প্রায় শেষে চলে আসছি আমরা। পরে বলা হচ্ছে আমি হল বলরাম স্কন্ধে, বলছে আমি হল, হল মানে কি, লাঙল। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে তিনি লাঙল হইলেন কেন, লাঙল কি জিনিস, লাঙল হচ্ছে একটা অস্ত্র। কার অস্ত্র, এই যে বলরামের অস্ত্র, বলরামের অস্ত্র। এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম অস্ত্র থাকে, যেমন শিবের ত্রিশূল আছে, তারপর হচ্ছে তোমার যমের হাতে দণ্ড আছে। তো এই বলরামেরও একটা যন্ত্র আছে, মানে সেটা হচ্ছে অস্ত্রের নাম কি, সেটা হচ্ছে লাঙল। তো বলরামকে প্রশ্ন হতে পারে, বলরাম হচ্ছে কৃষ্ণের ছোট ভাই, বড় ভাই আর কি, কৃষ্ণ আছে না, কৃষ্ণ, কৃষ্ণের বড় ভাই। তো এ এই লাঙল দিয়ে কি করতো, যে যত অসুর আসতো সব অসুরকে এই লাঙল দিয়ে সে ধ্বংস করে ফেলতো, মানে এই লাঙল দিয়ে অপশক্তিকে ধ্বংস করা যায়। তাই তিনি বলছেন আমি হলাম হল, লাঙল কার, বলরাম স্কন্ধে, বলরামের ঘাড়ে যে লাঙলটা থাকে আমি সেই লাঙল, সবকিছু আমি ধ্বংস করে দিতে পারি। আমি উপারি ফেলিব মানে উপরে ফেলিব, অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মানে আমি পৃথিবীকে কি করব, উপরে ফেলবো। কেন উপরে ফেলবো, নতুন সৃষ্টির আনন্দে, নতুন সৃষ্টি করার জন্য। তুমি দেখবা যে একটা গাছের গোড়া পচে গেলে ওই গাছকে উপড়ায় ফেলে নতুন গাছ লাগাইতে হয়, একটা বিল্ডিং ভেঙে পড়লে ভিত্তি উঠায় নতুন করে বিল্ডিং করতে হয়। তার মানে তিনি চাচ্ছেন এই পৃথিবীর সমস্ত অনিয়মকে উপড়ে ফেলবে, ফেলে নতুন সৃষ্টি তিনি করতে চান, তিনি মহাবিদ্রোহী রণক্লান্ত।
আমি সেই দিন হব শান্ত, মানে তিনি এখনো ক্লান্ত, বিদ্রোহ করে যাচ্ছে। তিনি কবে শান্ত হবেন তিনি বলতেছেন, তিনি শান্ত হবেন কবে? যবে মানে যখন উৎপীড়িতের ক্রন্দন, মানে নির্যাতিত মানুষের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না। তার মানে নির্যাতিত মানুষরা যেদিন আর কান্নাকাটি করবে না, তাদের উপর অত্যাচার হবে না, সেদিন তিনি কি হবেন? শান্ত হবেন। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বলছে অত্যাচারীরা এই যে কি করবে না, খড়গ মানে বড় রামদা উঠাবে না, কার মতো? ভীমের মতো। ভীম যেমন যুদ্ধে গেলে তার বড় খড়গ দিয়ে সবাইকে মারে, তো এইরকম বড় বড় খড়গ গুলা, ভীমের মতো বড় খড়গ গুলা যেদিন আর কি হবে না, রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ব্যবহার হবে না, মানুষের উপর অত্যাচার নেমে আসবে না, সেই দিন আমি কি হব? শান্ত হবে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যে আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব সরায়ে উঠিয়াছি, আমি একা চির উন্নত শির। বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির, মানে পুরা পৃথিবী এক পাশে আর আমি অন্য পাশে। বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি, বিশ্বকে নিচে রেখে উঠিয়েছি, কারণ কি? আমার উন্নত মম শির, আমার শিরটা হচ্ছে বড়। এই কারণে পৃথিবীর সমস্ত অনিয়ম উশৃঙ্খল সবকিছুকে কি করছি? পিছনে ফেলে আমি উপরের দিকে উঠে আসছি। তো সবকিছুতে ব্যাপারটা হচ্ছে এখানে তোমার দুইটা জিনিস দুই ভাবে তোমাকে পড়তে হবে। একটা পড়তে হবে সিকিউ এর জন্য, একটা পড়তে হবে এমসিকিউ এর জন্য। সিকিউ এর কনসেপ্টটা হচ্ছে এটাই যে কাজী নজরুল ইসলাম বিভিন্ন ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন রকম অনুষঙ্গের মাধ্যমে আমাদের দেখিয়েছেন তার আলটিমেট লক্ষ্য হচ্ছে ব্রিটিশ শাসন থেকে আমাদের মুক্ত করা। তারা আমাদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার করতেছে, কিন্তু কাজী নজরুল ইসলাম প্রতিবাদের একটা ধারা সৃষ্টি করেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার ধারণ করছেন, করে কি ওই অন্যায়ের প্রতিবাদ করতেছেন। এটা হচ্ছে মূল কথা সিকিউ এর জন্য। আর এমসিকিউ এর জন্য কি? এমসিকিউ এর জন্য যে ছোট ছোট ইনফরমেশন গুলো ছিল, সেই ইনফরমেশন আমরা মোটামুটি তোমাকে এই যে চিত্রের মাধ্যমে দেখে দিছি। পরীক্ষায় এমসিকিউ আসে কার স্কন্ধে লাঙ্গল, এই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ না, বলরামের স্কন্ধে লাঙ্গল। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, আর বলো তো কার? উৎপীড়িতের। কার অস্ত্রের নাম হচ্ছে হল? কার অস্ত্রের নাম হল? কৃষ্ণের, পরশুরামের, বিশ্বামিত্র, বলরামের? বলরামের অস্ত্রের নাম হচ্ছে হল। কয়েকটা কিওয়ার্ড। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, এটা হচ্ছে মূল কথা। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, এই বিদ্রোহ শুধু তার বাংলাদেশের জন্য নয়, পুরা পৃথিবীব্যাপী বিদ্রোহ। কবি বিদ্রোহ তোমার ব্যাপ্তি করে পুরা পৃথিবীতে। এবার থেকে এমসিকিউ ইনশাআল্লাহ ভালোই পারবা, সমস্যা নাই। এখানে হচ্ছে তার একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যে উদ্দীপকের সঙ্গে বিদ্রোহী কবিতার সাদৃশ্য তুলে ধরো। এখানে বলছে আমি যুগে যুগে আসিয়াছি পুরো মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। 7 27 নরক জ্বালা জ্বলে মম ললাটে, মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ, তাপ হাহাকার, আমি মর্তে সাহারা গোপী সাপ, আমি আসিব তিক্ত অভিশাপ। তার মানে এখানেও কিন্তু তিনি বলছেন, দেখো তিনি যুগে যুগে আসে, মহাবিপ্লবের জন্য আসে, হেতু মানে মহাবিপ্লবের জন্য আসে, তিনি স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু, মানে মহাকাল ধূমকেতুকে তিনি বলছেন স্রষ্টার শুনি, মানে স্রষ্টার উপরেও ধূমকেতু অনেক সময় কি করে? আঘাত করে। আবার বলছে 7 27 নরক জ্বালা, অর্থাৎ 27টা নরক জ্বালা জ্বলে, জলে কোথায়? তার ললাটে, তার কপালে এতটাই দুঃখ। এবং তিনি এই যে ধূম্র কুণ্ডলী করেছে শিবত্রী নয়ন ঘোলাটে, তার মানে তার কপাল থেকে এই যে এই নরকের যে জ্বালা জ্বলতিছে, জ্বালার কারণে তার কপাল থেকে ধূম্র কুণ্ডলী মানে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, যে ধোঁয়া বের হওয়ার কারণে শিবের ত্রিললাট বা ত্রিনয়ন পর্যন্ত ঘোলাটে হয়ে যাচ্ছে। অর্থাৎ শিবের কিন্তু মাঝখানে একটা নয়ন থাকে। তিনি বুঝাচ্ছেন যে তার কষ্টের কারণে স্বয়ং শিব বা স্রষ্টাও কি হয়ে যাচ্ছে? পাগল হয়ে যাচ্ছে, স্রষ্টা কিছু দেখতে পাচ্ছে না। মানে কত বড় একটা বিদ্রোহ প্রকাশ পাইছে। তো দেখো তো উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতা কি সাদৃশ্য রয়েছে? এখানেও তিনি কি প্রতিবাদ করেছেন? বিদ্রোহ করেছেন, এবং বিদ্রোহী কবিতাতেও বিদ্রোহ প্রকাশ পাইছে। এই দুই দিক দিয়ে দুজনের মধ্যে কি রয়েছে? সাদৃশ্য রয়েছে। খুব সহজ বিদ্রোহের দিক দিয়ে। উদ্দীপকের মতো বিদ্রোহী কবিতাতেও দ্রোহের স্বাক্ষর নিহিত। হ্যাঁ, এই প্রশ্নের দুটো অ্যান্সার প্রায় সমান। হ্যাঁ, এখানেও দ্রোহের মানে কি দেখা যাচ্ছে? দ্রোহের স্বাক্ষর দেখা যাচ্ছে, কারণ এখানেও তিনি স্রষ্টাকে পর্যন্ত কি করছেন? নিমজ্জিত করতেছেন, যে স্রষ্টা পর্যন্ত তার কষ্টের কাছে কিছুই না। তিনি কষ্ট পেলে রেগে গেলে স্রষ্টাকেও কি করতে পারেন? পরাজিত করতে পারেন। এই সেম কথাগুলো কিন্তু আমাদের কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছিল। তো অরফিয়াসের হচ্ছে ভালোবাসার পাত্রীর নাম কি? ভাইয়া এই প্রশ্নের কবিতা কার? এই প্রশ্নের কবিতা কার বুঝি নাই। ও এটাও কাজী নজরুল ইসলামের কবিতা, ধূমকেতু কবিতা। কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতা। অরফিয়াসের হচ্ছে স্ত্রীর নাম তোমার
ওই যে তোমাদের ইয়াতে দেওয়া আছে, অরফিয়াসের স্ত্রীর নামটা কি? অরফিয়াসের স্ত্রীর নাম হচ্ছে আহ অরফিয়াসের যে স্ত্রী তার নাম হচ্ছে ইউরিডিস। অরফিয়াসের স্ত্রীর নাম হচ্ছে ইউরিডিস। ইউরিডিস। ইউরিডিস, এটা হচ্ছে তার প্রণয়িনীর নাম। এগুলো তো শিরকি কথা নিজে দিয়েছেন, এগুলা আমরা এখন সাহিত্য পড়তেছি ভাইয়া, বুঝছো? আমরা এখন হচ্ছে বই পড়তেছি, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি হবে এখান থেকে শুধু পড়া। এটার উপরে ঈমান আমল আনার জন্য কথা বলতেছি না এখানে। এই জন্য কাজী নজরুল ইসলামকে অনেকেই হচ্ছে হিন্দু মতাদর্শী মনে করতেন, কেউ আবার মুসলিম মতাদর্শী মনে করতেন। কারণ তিনি বাঙালিদের, এই যে মুসলমানের পক্ষে অনেক হামদ নাত কত কি লিখছে, আবার হিন্দুদের কাছে গিয়ে তাদের হচ্ছে শ্যামা সঙ্গীত লিখছে। তিনি একই সঙ্গে হিন্দু মুসলিম সব দিক দিয়ে লিখছেন, তিনি হচ্ছে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা ছিলেন। তো আমরা এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আমরা দেখবো কিসে, আমরা দেখবো যে এখানে সাহিত্যের ব্যাপারটা কি আছে। তিনি আসলে একটা বিদ্রোহ ফুটে তুলতে যাচ্ছেন। তার মূল কথাই হচ্ছে কি? মূল কথাই হলো যে তোমার এই যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি এই বাংলাতে শান্তি নিয়ে আসতে চান। এই শান্তি নিয়ে আসার জন্য তিনি ব্রিটিশের সমস্ত অনিয়ম উচ্ছৃঙ্খলকে গোড়া থেকে তুলে ফেলবেন, তুলে ফেলে নতুন করে তার সৃষ্টি দিবেন। দেওয়ার পরে আমাদের বাঙালিদের জন্য একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ সৃষ্টি হবে, যেখানে আমরা আনন্দে মহানন্দে ভালোবাসা শান্তি সাম্প্রদায়িকতা মুক্ত একটা সমাজ গঠন করে বেঁচে থাকবো। এটাই হচ্ছে তার মূল কথা। ভাইয়া সোহান, আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি? দেখো, কাজী নজরুল ইসলামের স্ত্রীরা বলে দেয়। কাজী নজরুল ইসলাম কিন্তু তোমার এবং আমার সম্পর্কে হয় হচ্ছে ছোট দুলাভাই। কাজী নজরুল ইসলাম হয় হচ্ছে আমাদের দুলাভাই। প্রশ্ন হতে পারে ভাইয়া কেন দুলাভাই হইলো? আচ্ছা দেখো, কাজী নজরুল ইসলাম বিয়ে করেছিলেন কোথায় জানো? বিয়ে করেছিলেন হচ্ছে কুমিল্লায়। আচ্ছা, তিনি বিয়ে করলেন কুমিল্লায়, কিন্তু তার বাড়ি কোথায় ছিল? আসানসোলে। তিনি তো ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন, কিন্তু বাংলাদেশে বিয়ে করছেন কুমিল্লায়। এই জন্য আমরা তাকে বললাম তিনি হচ্ছেন আমাদের ছোট দুলাভাই। তো বড় দুলাভাই কে, তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা সামনের ক্লাসে আমাকে জানাই দিবা যে বড় দুলাভাই কে। ওটা নিয়ে আমরা মজার একটা বিষয় চলে আসবো। তো কুমিল্লায় গিয়ে তিনি আসলে বিয়ে করলেন কাকে? প্রেম করে বিয়ে করলেন, যার নাম হচ্ছে প্রমিলা। প্রমিলা দেবী, বুঝছো? প্রমিলা দেবীকে তিনি বিয়ে করলেন। আচ্ছা, প্রমিলা দেবীকে বিয়ে করলেন, করার পরে প্রমিলার নামটা তিনি চেঞ্জ করে রাখলেন। চেঞ্জ করে রাখলেন হচ্ছে আশালতা। আশালতা, এই চেঞ্জ করে তিনি নাম, এটা হচ্ছে তার স্ত্রী। এখন তার প্রশ্ন হতে পারে, ভাই কি আর কোন বিবাহ হয়েছিল? হ্যাঁ, আরেকটা বিয়ে হয়েছিল। তার প্রথম পক্ষের একটা স্ত্রী আছে, দেখো। প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী হচ্ছে নার্গিস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই নার্গিসে কিন্তু কুমিল্লারই ছিল। নার্গিসও কুমিল্লারই ছিল। এই নার্গিসকে বিয়ে করার পরে তার দেনমোহর নিয়ে একটু ঝামেলা হয়, সেই জন্য হচ্ছে বিবাহের রাত্রেই কাজী নজরুল ইসলাম সেখান থেকে পলায়ন করেন। পলানোর পরে পরে আস্তে আস্তে এই যে প্রমীলা দেবীর সঙ্গে তার একটা প্রণয়ের সম্পর্ক হয়। হওয়ার পর বিভিন্ন রকম জটিলতা থাকা সত্ত্বেও তাদের বিয়ে দেয়, প্রমীলা দেবীর মা নিজেই বিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে আশালতা নামকরণ সে করে, এবং জীবনের শেষ বয়স পর্যন্ত এই আশালতা কাজী নজরুল ইসলামের সঙ্গে ছিলেন। বড় দুলাভাই হইলো রবীন্দ্রনাথ। নাফিসা জামান, তাহলে তুমি তো হচ্ছে তোমার দুলাভাই এলাকাতেই থাকো, তাই না? আচ্ছা, তোমরা সবাই মোটামুটি বলে দিয়েছো যে বড় দুলাভাই হচ্ছে রবীন্দ্রনাথ। এই বড় দুলাভাই রবীন্দ্রনাথ, এটা নিয়ে মজার একটা কাহিনী আছে। আমরা হচ্ছে যখন তোমার ইয়ে পড়বো, অপরিচিতা পড়বো বা সোনার তরী পড়বো, তখন বড় দুলাভাইয়ের কাহিনীটা তোমাদের বলে দেবো, আমাকে মনে করে দিও। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের সঙ্গে আমার প্রথম, আজকে তোমাদের সঙ্গে প্রথম, তোমরা যেহেতু মডিউল 3 এর আগে দুটা করছো এবং তোমরা বরাবরই উৎকর্ষের কাছে খুবই স্পেশাল, তোমাদের কাছে প্রথম বাংলা ক্লাস আজকে আসলো। তোমরা অনেস্টলি বলো যে আসলে কেমন হইলো ক্লাসটা, তোমার কি মনের মতো হয়েছে নাকি? আজকে বললে তো হবে না, আজকে বললে তো মজা থাকবে না, একটু সাসপেন্স রাখতে হবে। বাকিটুকু আমরা পরে জানবো। কারণ বড় দুলাভাই দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ মনে রাখবো, এটা একটু বলে দিলাম। যে কাজী নজরুল ইসলাম যে আমাদের বড় দুলাভাই, এর ভিত্তিতে আমরা তার জন্ম তারিখ মনে রাখবো। মোটামুটি যেগুলা জন্ম তারিখ তোমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সবার জন্ম তারিখ তো আসে না। যাদের গুলো আসে প্রত্যেকটা জন্ম তারিখের ছোটখাটো একটা করে ট্রিক্স আমি বলে দিব। ওই ট্রিক্স গুলো তুমি তোমার বইয়ে কিন্তু অবশ্যই লিখে রাখবা। তো কাজী নজরুলটা হয়ে গেল, আমরা রবীন্দ্রনাথেরটাও ইনশাল্লাহ তারপর সে লিখবো। এরপরে যেগুলো আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে। ইভান থ্যাংক ইউ ভাইয়া। নাফিসা থ্যাংক ইউ। প্লাবন, সমস্যা নাই ইনশাল্লাহ।
এটা তো বড় কবিতা ছিল, ছোট কবিতা যখন পড়বো, সোনার তরী যখন পড়বো, সোনার তরীকে তুমি জীবনে পড়ছো একভাবে, আমি পড়াবো আরেক ভাবে। ঝর্ণার গান যখন পড়বা, তোমাদের সবচাইতে জঘন্য লাগে হচ্ছে ঝর্ণার গান, কিন্তু ঝর্ণার গানের মধ্যে যে কি কি মজা আছে এটা তো তোমরা খুঁজেই পাও না। তখন ঝর্ণার গানে মজা পাবো, সবগুলাতে মোটামুটি আমরা ভালোই পাবো। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে তো আছি, এখন দেখা হবেই, দেখা হতেই থাকবে ইনশাল্লাহ। এত সুন্দর বাংলা ক্লাস। ভাইয়া কবিতার লাইন কি লিখতে হবে? না, কবিতার লাইন লিখতে হবে না। ওকে ভাইয়া, আমাদের মানে অনেক পথ বাকি একসঙ্গে যাওয়ার। মাত্র তো মডিউল 3, তারপরে মডিউল 4 আসবে, তারপর আবার ফাইনাল প্রিপারেশন করবা, তারপরে অ্যাডমিশনের সময় আছে, ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হতেই থাকবে। ব্যাকরণের বই তুমি বলতেছো ভাইয়া, ব্যাকরণের বইয়ের ক্ষেত্রে আমি তোমাকে একটা সাজেস্ট করি। সাজেস্ট হচ্ছে তুমি আমাদের এই যে উদ্ভাসের বাংলা দ্বিতীয় একটা বই আছে, বইটা নিয়ে নিও। অন্য কোনো ব্যাকরণ তোমাকে আর পড়তে হবে না, এটা পড়লে এনাফ। বুঝছো? অন্য বইয়ে হচ্ছে তোমার এই ভাষা শিক্ষা বইটাতে এখন ইদানিং এর যে ব্যাপারটা, ইদানিং বাংলা একাডেমি যেভাবে চলছে, তার সঙ্গে অনেক জায়গাতে একটু বিরোধ আছে, এবং ওগুলো পরীক্ষায় লিখলে তুমি নিজে বিপদে পড়ে যাবা। এই জন্য আপডেট থাকার জন্য তুমি হচ্ছে উদ্ভাসের বাংলা দ্বিতীয় পত্র বই আছে, রকমারি.com পেয়ে যাবা, অথবা কোনো শাখা থেকে নিয়ে নিও, নিয়ে ওটা পড়িও। বই স্টক আউট, হাই হাই। তাহলে তুই একটু কষ্ট করে উদ্ভাসের কোনো শাখায় একটু খোঁজ নিও। না, এসটিও তো নতুন না, চলে আসছে সেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া। আল্লাহ হাফেজ। ফেসবুকে যারা আছো কি অবস্থা? আমি অবশ্য ফেসবুকে দেখতে পাই নাই। ঠিক আছে, নমস্কার।